না এটাও তো নয়। না, একই। আচ্ছা, ওই বাড়িতে বাড়িতে ওটা প্র্যাকটিস করবে, যেখানে আটকাবে আমায় বলবে। ঠিক আছে? আমি দেখে নেব। ওই কোনটা বলুন তো স্যার আপনি ওই যে আপনি Google এ হ্যাঁ, দেখালেন হ্যাঁ, হ্যাঁ, বা বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, চলো আজকের আমরা শুরু করি নতুন কিছু। আর প্র্যাকটিস করার সময় যেটা আটকাবে দেখাবে। ঠিক আছে? হুম। ওকে। আমি শেয়ারটা কি বন্ধ করে দেবো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্যার, ওইটাই যেটা প্রবলেম হচ্ছে না যে এই মানে প্র্যাকটিসটা আপনি যখন তাড়াতাড়ি করছেন ওইটা আমি একদমই পারছি না। প্লাস কোথায় কোনটা হবে একটু তারপরে ওই দেখো একটা বিষয়। তুমি তো ১ম, হ্যাঁ? আজ নিয়ে আমাদের মোট সম্ভবত ৪ টে ক্লাস চলছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমার এক্সপেরিয়েন্স ২০০৮ সাল থেকে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? তাহলে তো আমি তো তাড়াতাড়ি করবই, এটাই স্বাভাবিক না? হুম, তো সেক্ষেত্রে তোমার একটু দেরি হবে, কিন্তু তুমিও থাকতে, থাকতে শিখে যাবে। ৬ টা মাস পরে তুমিও ভালোভাবে এক্সপার্ট হয়ে যাবে। ঠিক আছে? এতে নিয়ে কোনো সমস্যা হবে না। শুধুমাত্র পারো নাই বা পারো, অভ্যাস করে যেতে হবে। ঠিক আছে? হুম, ওতে পড়ে থাকতে হবে, লেগে থাকতে হবে, তুমি পারবেই। তোমার দ্বারাই সম্ভব। ঠিক আছে? আচ্ছা, হুম, আমরা আজকের কোডটাকে আরো সহজ সরল করার জন্য আমরা ভিজুয়াল স্টুডিও বা ভিএস কোড যেটা, সেটাকে ইনস্টল করব। হুম? হুম, যেহেতু হুম, আমরা মানস্ট্যাক শিখবো বা শিখছি তার বেসিক পার্টগুলো, তো এখান থেকেই আমরা ভিজুয়াল স্টুডিওকে এগিয়ে নিয়ে যাব। আমরা প্রথমত ভিএস কোডটাকে ডাউনলোড কিভাবে করতে হয় সেটা দেখব। প্রথমে তুমি ব্রাউজারে আসবে। হ্যাঁ, স্যার একটা কোশ্চেন স্যার। হুম। এইটাকে মানস্ট্যাক কেন বলে স্যার? মানস্ট্যাক কেন বলা হয়? মানস্ট্যাক কেন বলা হয়? আচ্ছা, গুগলে লেখো না, লিখলেই পেয়ে যাবে। এম এ হচ্ছে মঙ্গোডিবি, ই এ হচ্ছে এক্সপ্রেস, হ্যাঁ? MER, হুম, আর এ হচ্ছে রিঅ্যাক্ট, এন এ হচ্ছে নোড.js। তাই জন্য একে আমরা MRN, আহ, তাই জন্য একে আমরা সংক্ষেপে মানস্ট্যাক হুম, বলে থাকি। কোথায় গেল? আসলো না। আচ্ছা, গুগল লিখি, গুগল, তারপর MERN, শুধু MERN লিখবো, আর কিছু লিখবো না। হুম, দেখো, এখানে সার্চিং হচ্ছে, এই দেখো, মান is a JavaScript based technology stack that developer use to build web applications। হ্যাঁ, তার মধ্যে কি আছে? MongoDB আছে, মানের এম, হুম, আর এখানে শো মোডে ক্লিক করলাম, ই এর এক্সপ্রেস, আর আর এর রিঅ্যাক্ট, আর নোড.js। ঠিক আছে? তো এটাকে আচ্ছা, হচ্ছে সংক্ষেপে আমরা মান বলে থাকি। ঠিক আছে? এখানে হুম, এক্সপ্রেসটা হচ্ছে সম্পূর্ণটা ব্যাকএন্ড। আমরা শিখবো, আচ্ছা, হ্যাঁ? নোড.js-টাও হচ্ছে ব্যাকএন্ড, তার একটা ফ্রেমওয়ার্ক বলতে পারো এক্সপ্রেস। আর জাভাস্ক্রিপ্ট যেটা হুম, আছে, তার হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করার জন্য এটা লাইব্রেরি, হ্যাঁ? রিঅ্যাক্ট। এইগুলো আমরা বিস্তারিত দেখবো। আর এখন চাহিদা হচ্ছে এই মানস্ট্যাক, হ্যাঁ? মনস্ট্যাকের মধ্যে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে ফন্টেন্ট ডেভেলপমেন্ট। হ্যাঁ, আচ্ছা, ফন্টেন্ট আচ্ছা, কোনগুলো? ফন্টেন্ট হচ্ছে এই যে আমি যে পেজগুলো দেখছি, এই যে ওয়েবসাইট, ধরো মনে করো এখানে একটা ওয়েবসাইট ওপেন করছি, মঙ্গোডিবির একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা ওপেন করছি, হ্যাঁ, এই যেটা তুমি দেখছো, এটাকে হচ্ছে ফন্টেন্ট বলা হয়। হ্যাঁ, এই ডিজাইনগুলোই আমরা শিখব রিঅ্যাক্ট দিয়ে। আর এর যে ডাটাগুলো আসছে সেটা মঙ্গোডিবিতে থাকে, এবং আমরা নোড.js এর একটা লাইব্রেরি ইউজ করতে পারি। ঠিক আছে? যার হুম, দ্বারা আমরা ডাটাকে, মানে সার্ভার বানিয়ে, এক্সপ্রেস দিয়ে সার্ভার হুম, বানিয়ে সেই ডাটাকে এপিআই এর মাধ্যমে ফেচ করে এখানে দেখাতে পারি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আমরা আজকের ক্লাসে প্রথমত দেখব আমরা ভিএস কোড ডাউনলোড করা, তারপর ইনস্টল করা, তাকে সেট আপ করা। আজ থেকে আমরা ভিএস কোডেই সমস্ত কোড লিখব। পূর্বে আমরা নোটপ্যাডে শুরু করেছিলাম, তারপর নোটপ্যাড প্লাস হুম, প্লাসে শুরু করেছি। আজ থেকে ভিএস কোড, এবং এই ভিএস হুম, কোড যে শুরু করব, এটাই আমরা যতদিন বাঁচবো এই ফিল্ডে, ততদিন ভিএস কোডই কাজ করব।
ভিএস কোডে হুম, কাজ করলে আমরা অনেক সুবিধা পাবো। হ্যাঁ, তোমার যে ওই দেরি হচ্ছে কোড লিখতে, হ্যাঁ, সেখান থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। আর তার আচ্ছা। সঙ্গে আজকের আমরা কিভাবে লেআউট তৈরি করতে হয়, ওয়েবসাইটের লেআউট তৈরি করা আমরা শিখবো। বেসিক লেআউট তৈরি করা শিখবো, কারণ লেআউটটা বিশাল বড় চ্যাপ্টার। আর একদিনে তো হ্যাঁ, সম্ভব নয়, ২-৩টে ক্লাস হুম, লাগবে। আজকের আমরা লেআউট তৈরি করা শিখবো। এবার বলতে পারো লেআউট কি জিনিস? তুমি আশা করছি কিছুটা তোমার ধারণা আছে, যেহেতু তুমি পেপারের ওই বিজ্ঞাপনগুলো লেআউটে কাজ করো না, তাই না? হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। হুম, হুম, হ্যাঁ, এই দেখো এই ওয়েবসাইটটাকেই যদি দেখো, MongoDB-র ওয়েবসাইট, এই উপরে একটা কিছু লেখা রয়েছে, এটা একটা, এখানে কিছু একটা রয়েছে। এই যে ডিজাইনগুলো, এগুলো তো লেআউটে, যে কোথায় কি হুম, হবে, কোথায় তোমার বিজ্ঞাপন হবে, কোথায় তোমার কনটেন্ট থাকবে, তাই না? এটাই তো লেআউট। হুম, তো এই লেআউট আমরা বানানো শিখবো। আচ্ছা, প্রথমত আমরা আমাদের ভিএস কোডটা ইনস্টল করা দেখব। তো আমি প্রথমে তো গুগলে আসবো। গুগল, আচ্ছা এখানেই আসলাম। গুগল লিখলাম, লিখে এন্টার হুম, প্রেস করলাম। এখানে আমি ভিএস লিখতে পারো, শুধু ভিএস লিখলেই হবে। ভিএস লিখলে এই দেখো, ভিজুয়াল স্টুডিও কোড। হ্যাঁ, তুমি হ্যাঁ, অন্য কোনো ওয়েবসাইটে যাবে না। এখানে দেখবে যে code.visualstudio.com ডাউনলোড বলে লেখা থাকবে। আমি কি লিখেছি? ভিএস লিখেছি। তুমিও ভিএস হ্যাঁ, লিখতে পারো বা ভিজুয়াল স্টুডিও কোড বলেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখানে অনেক ওয়েবসাইট পাবে, কিন্তু এই সমস্ত ওয়েবসাইটে আসবে না, এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে। আচ্ছা, হুম, এখানে আমি ক্লিক করলাম। আর এই জায়গায় দেখো, নিচে আসলাম। এটা উইন্ডোজের জন্য, উইন্ডোজ 10, 11 এর জন্য। আর এটা হচ্ছে লিনাক্স জন্য। আর এটা হচ্ছে ম্যাকের জন্য। তোমার অপারেটিং সিস্টেম যে ধরনের, তুমি সেটা ইউজ হুম, করবে। আমাদের উইন্ডোজ, তাই আমি এখানে উইন্ডোজটাই ক্লিক করব। এবং মনে রাখতে হবে, এবং আমাদের উইন্ডোজ 10 বা 11 হতে হবে। যদি উইন্ডোজ 7 হয়, 8 হয়, তাহলে কিন্তু সাপোর্ট করবে না। আচ্ছা। মানে ডাউনলোডই করা যাবে না এই ভিএস না, কোড দিয়ে? ডাউনলোড হবে, ডাউনলোড হবে, আচ্ছা, ডাউনলোড হতে কোনো বাধা নেই। হ্যাঁ, আচ্ছা, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ইনস্টল হবে না। ও আচ্ছা। আর এখানে যে আমি ক্লিক করব, ক্লিক করলে এই যে জিনিসটা ডাউনলোড হচ্ছে, এটা কি জানো? আমরা পূর্বের ক্লাসে অ্যাঙ্কার ট্যাগ করেছিলাম, মনে আছে? হ্যাঁ, ওই অ্যাঙ্কার ট্যাগ দিয়ে তৈরি আছে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখানে আমি তাহলে উইন্ডোজ আমাদের 10 আর হ্যাঁ, 64 বিট অবশ্যই থাকতে হবে। হ্যাঁ? আচ্ছা, হুম, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো, আমাদের একটা অন্য পেজে নিয়ে আসলো। আর এখানে দেখো, হুম, আমাদের জিনিসটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড, কত? হ্যাঁ, বেশি বড়ও নয়, দেখো, 100 এমবির ফাইল। ঠিক হুম, আছে? আর হুম, সঙ্গে সঙ্গে আমাদের কি করলো, একটা পেজে নিয়ে আসলো। কোন পেজে? এই পেজে। অ্যাঙ্কার ট্যাগেও হ্যাঁ, ছিল, আমি অ্যাঙ্কার ট্যাগে ক্লিক করাই আমাদের একটা পেজে নিয়ে চলে আসলো। হুম, এছাড়া আর কিছুই নয়। ঠিক আছে? হুম, হুম, এটাকে তুমি ডাউনলোড করবে। আমার একটু নেটটা হয়তো স্পিড কম আছে, তাই জন্য সময় লাগছে। 100 এমবি এতক্ষণ সময় লাগার কথা নয়। যাই হোক, তোমার স্পিড নেটের বেশি থাকলে খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে। এরপরে এর উপর হুম, ক্লিক করে সেটাকে ইনস্টল করে নেবে। আর কিছু করার দরকার নেই। আচ্ছা, ততক্ষণ আমাদের হুম, ইনস্টল হোক, আমরা একটু অন্য কিছু দেখি। হ্যাঁ, আমাদের এই যে ফাইল আছে, এই ফাইল, তো এখানে আমরা পূর্বের ক্লাসে কম্পিউটার, সিপিইউ, ইনডেক্স আর টেবিল, এইগুলোকে তৈরি করেছিলাম হুম, না? হুম? হুম, হুম, হ্যাঁ। আর আমরা কাজটা করেছিলাম কিসে? আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে। নোটপ্যাড প্লাস হ্যাঁ, প্লাস, নোটপ্যাডের থেকে একটু সুবিধা আমরা পাচ্ছিলাম। ঠিক আছে? এখানে দেখো, হ্যাঁ, আমরা একাধিক ট্যাব দিয়ে ওপেন করে করে কাজ করতে পারি। এছাড়া চাইলে আমরা হুম, ফাইল থেকে এসে এখানে টেবিল কন্টেনার, টেবিল ওপেন কন্টেনিং ফোল্ডারে ক্লিক করে আমরা, না এটা তো নয়, আমাদের কোথায় আছে? ওপেন ফোল্ডার অ্যান্ড ওয়ার্কস্পেসে ক্লিক করে আমরা আমাদের এই ফোল্ডারটাকে যদি দেখিয়ে দিই, তাহলে আমার ফোল্ডারে যা মানে যা কিছু থাকবে আমরা পাশে দেখতে পাবো। হুম? এইভাবে হুম, হুম, ক্লিক করে করেও আমরা চাইলে কাজ করতে পারি। ঠিক আছে?
করতে পারি। তো এটা আমরা ভিজুয়াল স্টুডিওতে আরো সুন্দরভাবে করব। তাই আজ থেকে আমরা নোটপ্যাড প্লাস প্লাসকে ব্যবহার করব না। আমি নোটপ্যাড প্লাস প্লাসকে বাই বাই করে দিলাম। এখন আমি পুনরায় এখানে আসলাম, আমার সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো এর উপরে ক্লিক করবে। ইনস্টল তো করতে জানো সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয়, ঠিক আছে? আই অ্যাকসেপ্টে ক্লিক করবে, নেক্সট করবে। এখানে লেখা আছে পড়বে, এই যে ক্রিয়েট এ ডেস্কটপ আইকন এটাই ক্লিক রাখবে, আর এইগুলোকে কিছু করার দরকার নেই, যেমন যা আছে তাই তেমন করবে। নেক্সটে ক্লিক করবে, আর এই ইনস্টলে যদি ক্লিক করো তোমার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী সময় লাগবে, দেখে নিজে থেকে ইনস্টল হয়ে যাবে, কিছু করার দরকার নেই। ঠিক আছে, আমার অলরেডি ইনস্টল আছে, আমি আর ইনস্টল করলাম না। যদি তোমার ইনস্টলে ক্লিক করার পর কোনো এরর দেখায় আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি সলভ করে দেবো, ঠিক আছে? ওকে, হ্যাঁ, ইনস্টলে ক্লিক করলেই ইনস্টল হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, যদি তোমার 10 ইনস্টল করা থাকে এবং 64 বিট অপারেটিং সিস্টেম হয়ে থাকে। তো আমি এটাকে এটাকে কাট করে দিলাম, আমার আর লাগছে না। হ্যাঁ, এবারে আমরা কি করব, আমাদের আকাঙ্ক্ষিত ফোল্ডারটা ওপেন করে নেব, যেটা ওপেন অলরেডি আছে। তুমিও তোমার ফাইল একটা ফোল্ডার বানাবে, তার মধ্যে ফোল্ডার শুধু বানাবে, আর যে সমস্ত যদি কোনো ছবি তুমি ব্যবহার করতে চাও সেই ছবিগুলোকে রেখে দেবে, আর কিছু করবে না। হ্যাঁ, আমার অলরেডি এখানে ফাইল তৈরি করা আছে, তো আমি চাইলে এগুলোকে ডিলিট করতে পারি, আপাতত রেখে দিলাম। এরপর এই ভিএস কোডে, ভিজুয়াল কোডে যদি আমি এই ফোল্ডারকে ওপেন করতে চাই, তাহলে এই যে আমাদের পাথ আছে, এই পাথ দেখতে পাচ্ছ, এই পাথটাকে সিলেক্ট করবে। সাধারণত কি হয়, এখানে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যায়। এরপর আমরা সিএমডি লিখবো, সিএমডি যেটা কমেন্ট ফর্ম। সিএমডি লিখে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর ভিজুয়াল স্টুডিও ওপেন করার জন্য কোড ডট লিখবো। কি লিখবো? কোড স্পেস ডট। আর এন্টার প্রেস করলে আমাদের ভিজুয়াল কোডটা, স্টুডিও কোডটা আমাদের ওই ফোল্ডারে ওপেন হয়ে যাবে। ওই ফোল্ডারে যে সমস্ত কন্টেন্ট থাকবে সেই সমস্ত কন্টেন্ট অনুযায়ী আমার ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এবার তুমি বলতে পারো, আমরা তো কমেন্ট ফর্মটা গিয়ে খুললাম, মানে এটা সাথে স্যার ভিজুয়াল স্টুডিও কোডের সম্পর্কটা বুঝলাম না, আরেকবার বলো। মানে আমি তো ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড করলাম, হ্যাঁ, তারপরে আমি ওই একটা ফোল্ডার আগে বানিয়েছিলাম না, ফটো, তার মধ্যে অনেক কিছু ছিল, ওইখানে ওইখানে আমি ইউআরএল এ গিয়ে ওই সিএমডি লিখলাম, নিয়ে কমান্ড প্রম্পট ওপেন হলো। তারপরে স্যার কি করলেন একটু? কোড সিওডি কোড স্পেস ডট, আচ্ছা, কোড স্পেস ডট। এতে কি হলো, এতে আমার ওই ফোল্ডারই ভিএস কোডটা ওপেন হলো, মানে এই ফোল্ডারে নিয়েই ওপেন হলো। আমি চাইলে এইভাবে ওপেন করতে পারি। এখানে আসবো, আমরা যেটা ওপেন করে থাকি অন্যান্য মানে অ্যাপ্লিকেশনগুলো, ভিএস লিখলে এই যে ভিজুয়াল স্টুডিও কোড, এটাকে আমি ওপেন করতে পারি। কিন্তু তাহলে সেক্ষেত্রে এভাবে ওপেন করলে কি হবে, আমাদের নতুন একটা ব্ল্যাঙ্ক ফাইল খুলবে, ঠিক আছে? ব্ল্যাঙ্ক, আমার এখানে এটা রয়েছে বলে, ঠিক আছে, আমার এটা এখানে মানে অলরেডি আছে বলে আমি যদি এটাকে কেটে দিতে চাই কেটে দিতে পারি, বাট তোমার ক্ষেত্রে ফাঁকা থাকবে। তোমাকে তখন কি করতে হবে, ফাইলে আসতে হবে, এসে মানে একটা ফোল্ডার তৈরি করতে হবে ডেস্কটপে বা যেখানে তুমি বানাতে চাইছো, সেই ফোল্ডারটা তৈরি করার পরে তুমি ভিএস কোডে এসে এখান থেকে ওপেন ফোল্ডার করতে হবে। ওপেন ফোল্ডার করে সেই ফোল্ডারটা দেখিয়ে মানে সিলেক্ট ফোল্ডার করতে হবে, তবে ওপেন হবে। তার থেকে সব থেকে সুবিধা কি, ফোল্ডার তৈরি করে নিলাম, সেই ফোল্ডারে ভিএস কোডটা ওপেন করে নিলাম। আচ্ছা, তাহলে আমার এক্সট্রা কাজ করতে হলো না, যে ফোল্ডার বানালাম, আবার আমি ভিএস কোড খুলে ফাইলে আসলাম, এসে ওপেন ফোল্ডার করে সেই ফোল্ডারটাকে দেখিয়ে সিলেক্ট ফোল্ডার করে ওপেন করছি। এটা তো আমার তো জটিল একটু কাজ না? তো আমরা ওই ফোল্ডারটার মধ্যেই ওই কমান্ড প্রম্পট দিয়ে ভিএস কোড ওপেন করে, হ্যাঁ, একদম। তো আমরা একটা ফোল্ডার বানাবো, সেই ফোল্ডারের পাতে যাব, গিয়ে সিএমডি লিখবো, এন্টার প্রেস করব, আর এখানে কোড লিখে যদি আমি এন্টার প্রেস করি তাহলে কিন্তু ভিজুয়াল কোড মানে ওপেন হবে, কিন্তু এই ফোল্ডারের কন্টেন্ট নিয়ে ওপেন হবে না, বা এই ফোল্ডারে ওপেন হবে না। আচ্ছা, ঠিক আছে, তাই জন্য কোড ডট দিলে কি হবে, এই ফোল্ডারেই ভিএস কোডটা ওপেন হবে। এই দেখো ওপেন হলো। হ্যাঁ, আমরা আস্তে ধীরে আরো দেখবো। আচ্ছা,
এখানে কি, এখানে হচ্ছে আমার পূর্বের ফাইল তৈরি করা আছে সেগুলো দেখাচ্ছে, দেখো। হ্যাঁ, দেখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। তো আমি নতুন একটা ফাইল তৈরি করি বা নতুন ফোল্ডার তৈরি করি, ঠিক আছে? এখানে আর কাজ করব না, একটু নতুন ফোল্ডার তৈরি করে নিই। আমি একটু আসলাম, এখানে আসলাম, এই জায়গায় আমি ডেস্কটপে আমার অনেক ফাইল তৈরি হয়ে গিয়েছে। তো আমি এই জায়গায় একটা জায়গায় আমি নিউ করে ফোল্ডারে আসলাম। ফোল্ডার এসে আমি এখানে একটা বানাচ্ছি MERN মান STSCK স্ট্যাক, এই নামটা দিলাম। এবার এন্টার প্রেস করলাম, এটাকে ওপেন করে নিলাম। এবার এই ফোল্ডারে আমি কাজ করব, তাই তো? তাহলে এই ফোল্ডারে কাজ করার জন্য আমি VS কোডে ওপেন করব, তাই এই জায়গায় আসলাম, এসে CMD লিখলাম। হ্যাঁ, কোড, এরপর কি লিখবো, ডট, কোড স্পেস ডট, এন্টার প্রেস করলাম। হ্যাঁ, এন্টার প্রেস করে কি হলো আমার, দেখো এই যে, এই দেখো মানস্ট্যাক, ওই ফোল্ডারে, এখানে ইএস করে দিলাম, ওই ফোল্ডারে ওপেন হয়েছে। এখন আমি যদি কোনো ফাইল বানাই তাহলে ওই ফোল্ডারই আমি বানাতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখানে ফাইল বানানোর জন্য দেখো ওয়েলকাম বলে একটা অপশন আছে। তো এখানে নিউ ফাইল বলে লেখা আছে, ওপেন ফাইল বলে লেখা আছে, ওপেন ফোল্ডার। তো আমি এটাকে রাখলাম না, তুমি চাইলে এখানে নিউ ফাইল বানাতে পারো, আমি এটা রাখলাম না, এখানে কেটে দিলাম। দিয়ে এখানে দেখো, এখানে যখন মাউস হভার করব, এখানে প্রথমটা হচ্ছে কি নিউ ফাইল তৈরি করার জন্য, দ্বিতীয়টা হচ্ছে ফোল্ডার তৈরি করার জন্য, আর তৃতীয়টা হচ্ছে রিফ্রেশ করার জন্য, আর চতুর্থটা হচ্ছে ওই কলাপস করার জন্য, অনেক ফোল্ডার ফাইল থাকলে সেটা কলাপস করব, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমি একটা ফাইল বানাবো। হ্যাঁ, ফাইলটা কোথায় বানাবো, দেখো এটাকে আমি ছোট করে নিলাম, আর এই ফোল্ডারটাও ছোট করে নিলাম। হ্যাঁ, একটু বোঝার সুবিধার জন্য ছোট করে নিলাম, এটাকে পাশাপাশি রাখি আমি। আচ্ছা, তাহলে আমি একটু বড় করা যাবে? হ্যাঁ, এই তো বোঝা যাচ্ছে এবার? হ্যাঁ, ঠিক আছে। আমরা যখন এটা ফাইলটা দেব তখন জুম দেখতে পাবে, ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? আগের ক্লাসগুলো কোনো সমস্যা নেই তো দেখতে? না, ঠিক আছে, এটাও দেখতে সমস্যা হবে না। দেখো এখানে একটা ব্ল্যাঙ্ক ফোল্ডার আছে, এই ফোল্ডারই আমি আমার VS কোডটাকে ওপেন করেছি, তাই তো? আচ্ছা, ফাইল বানাবো। এখানে দেখো এই জায়গায় ক্লিক করলাম, এখানে আমি নাম দেব কি ফাইলের, index.html, তাই তো? এন্টার প্রেস করলাম, দেখো এখানে আমাদের ফাইল তৈরি হয়ে গিয়েছে। স্যার স্যার এটা কি কোনো ইয়ে আছে যে সবসময় ফাইল মানে index.html? হ্যাঁ, অবশ্যই ঠিক আছে। হ্যাঁ, ইন্ডেক্সটা হচ্ছে হোম পেজ, প্রধান যে ল্যান্ডিং পেজ, একটা ওয়েবসাইটে খুললে যে প্রথম যে পেজটা, হোম পেজটা দেখতে পাই আমরা, ওই পেজটার নাম index.html তোমাকে লিখতেই হবে। আচ্ছা, তুমি এখানে প্র্যাকটিস করার সময় index.html ইন্ডেক্স না নাম দিলেও হবে, সমস্যা নেই। কিন্তু যখন আমরা ওইটা সার্ভারে দেব, হ্যাঁ, সার্ভারে দেব, অনলাইনে দেখবে সবাই, আমরা দেখব, তখন কিন্তু ওই ল্যান্ডিং পেজটা, হোম পেজটা কিন্তু ইন্ডেক্স নাম হতেই হবে। আচ্ছা, ঠিক আছে, এটা মাস্ট। কিন্তু আমরা দেখেছি যে একটা পেজকে ইন্ডেক্স রাখলাম, তারপর তার সাব পেজকে আমরা যে কোনো তার সেই নামের যে ফাইল রাখতে চাইছি সেই নাম দিয়ে রাখতে পারছি, তাই না? যেমন টেবিল, যদি টেবিল, তাহলে table.html করলাম, অ্যাবাউট পেজ about.html, তাই না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা তাহলে একটা ফাইল বানিয়ে নিলাম। এই ফাইলটাকে আমরা এই যে রাইট ক্লিক করে ওপেন করছি না, ওপেন উইথ গুগল ক্রোম, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এইভাবে আমি ওপেন করে নিলাম। আমরা লাইভ সার্ভার ব্যবহার করব, একটু দেখি, তারপরে আমরা লাইভ সার্ভার ব্যবহার করব। লাইভ সার্ভার দিয়ে ওপেন করব, একটু দেখে নিই। আচ্ছা, এই ফোল্ডারটাকে আমি একটু মিনিমাইজ করে রাখলাম, আমার ফাইলটাকে এই পাশে রেখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এই জায়গায় আমি এখন কোড লিখবো। তো আমরা কি লিখি, এরকম ডক টাইপ, তাই না? ডক টাইপ, তারপরে HTML লিখতে শুরু করতে হয়, শেষ করতে হয়, বডি শুরু করতে হয়, হ্যাঁ, তারপরে হেড ট্যাগ, বডি ট্যাগ। এখন এইগুলো থেকে তুমি একটু শান্তি পাবে, লেখার দরকার নেই। একটা তুমি এটাকে কি বলে, সেমিকোলন না, বিস্ময়বোধক চিহ্ন, ঠিক আছে? এই যে বিস্ময়বোধক চিহ্ন, এইটাকে দিলাম। দিয়ে আমি হ্যাঁ, এন্টার প্রেস করলাম, দেখো আমার অলরেডি সব চলে এসেছে। দাঁড়া, এটাকে একটু বড় করে নিই,
এই দেখো দেখো আমাকে কিছু লিখতে হলো, HTML কোন ভার্সন ব্যবহার করছি সেটাও এসে গিয়েছে। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে আমি কোড লিখছি সেটা EN থাকবে, ঠিক আছে। আর এখানে কিছু মেটা ট্যাগ আছে, এটা হচ্ছে রেসপন্সিভের জন্য ব্যবহার করা হয়, অলরেডি ওরা দিয়ে দিয়েছে। আর এই দেখো টাইটেল আছে, টাইটেলে শুধু আমি টাইটেলটা চেঞ্জ করব, আর এই বডি ট্যাগ এসে গিয়েছে। আবারও আমি দেখাচ্ছি, এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে আচ্ছা আমি ইন্ডেক্স ফাইলটাকেও কেটে দিই, প্রথম দিয়ে দেখাই। রাইট ক্লিক করলাম, এই জায়গায় দেখো ডিলিট আছে, মুভ টু রিসাইকেল বিন, কেটে দিয়েছি, কোনো ফাইল নেই। আমি এখানে আসলাম, index.html লিখলাম, এন্টার প্রেস করলাম, ফাইল তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের বয়লার যে টেমপ্লেট HTML সেটা নিয়ে আসবো, কিছু নয়, এই বিষয়বোধক চিহ্ন, এইটাই আমি শুনে, এইটাই কি সেই বয়লার প্লেট কোড না কি বলে না, এইটাই? হ্যাঁ এটাই, ঠিক আছে। আমাদের কোড লেখার জন্য এটাই তো লাগে, ঠিক আছে। যেমন একটা মনে করো একটা আইসক্রিম তৈরি করবো, তাহলে আইসক্রিমে কি ছাঁচ লাগবে না? তো এটাই সেই সেই হ্যাঁ এর মধ্যেই সমস্ত কিছু লিখে থাকি আমরা। আচ্ছা এই বিস্ময়বোধক চিহ্ন দিয়ে এন্টার প্রেস করবে, তোমার এতদিনের যে পরিশ্রমটা আর করতে হবে না। এতদিন যে পরিশ্রম তুমি করেছো, বডি লিখেছো, বডি শেষ করেছো, HTML লিখেছো, সেটা করতে হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা এর মধ্যেই আমরা লিখবো, যেমন লিখলাম, হ্যাঁ টুডে ইজ HTML ফোর্থ ক্লাস, তাই তো, ফোর্থ ক্লাস, ঠিক আছে। আমি যদি এখন সেভ করি, আর আমাদের তো ফাইলটা ওপেন করাই আছে সম্ভবত, হ্যাঁ এখানে ওপেন করা আছে, এই যে রিফ্রেশ করলাম, দেখো এখানে দেখাচ্ছে টুডে is my HTML fourth class। এইটাই ব্রাউজারে দেখে না, এই যে টুডে যেটা আমরা করেছি। হ্যাঁ এবারে দেখো এখানে এইটা একটু ছোট করে নি, পাশেই আমাদের এটা থাকুক। এখানে এবার সেই পি ট্যাগ শিখেছিলাম, মনে আছে, পি ট্যাগ, টেবিল ট্যাগ, দেখো কিছু করলাম না, আমি কি লিখলাম, অনলি পি লিখেছি। পি লিখে যখনই ট্যাব প্রেস করবে, ট্যাব, হ্যাঁ কিবোর্ডে ট্যাব প্রেস করবে, দেখো অটোমেটিক তোমার ট্যাগে ওপেন আর ক্লোজ দুটো ট্যাগ তৈরি হয়ে গিয়েছে, ঠিক আছে। এখানে এবার শুধু কি ডাটা লিখবে। আরো শর্টকাট আছে আমরা যেটা দেখবো আস্তে ধীরে, যেমন ধরো হেডিং ট্যাগ লিখবো কি এইচ, দেখো এখানে সাজেশন করছে, এইচ লেখাই দেখো সাজেশন করছে কোনটা চাই। এবার তুমি অ্যারো, কিবোর্ডে যে অ্যারো আছে, হ্যাঁ সেটা দিয়ে তুমি চেঞ্জ করতে পারো। আমি মনে করলাম H2 নেব, নিয়ে ট্যাব প্রেস করলাম, দেখো H2 হয়ে গেছে, ওপেন ক্লোজটা দেখিয়ে দিল, হ্যাঁ সব তৈরি হয়ে যাবে। হ্যালো স্টুডেন্ট নাম দিলাম, সেভ করলাম, এই যে রিফ্রেশ করছি, ঠিক আছে, আসছে। আচ্ছা এখানে আরেকটা জিনিস আমরা দেখব, এই যে রিফ্রেশ করছি না, এটা আমাদের একটু সমস্যা, এই বারবার এসে এখানে রিফ্রেশ করা যেন সমস্যা না। আমি একটা কোড লিখলাম, এই যে ধরো কোড লিখছি, পি ট্যাগে দিস ইজ এ প্যারাগ্রাফ লিখলাম, লিখে সেভ করলাম, কন্ট্রোল এস প্রেস করলাম এখানে, আর এখানে এসে রিফ্রেশ করছি। এটা একটু মানে সময় সাপেক্ষ। হ্যাঁ আমি চাই যে আমি এখানে কোড লিখবো, VS কোডে কোড লিখবো, আর কোড লেখার সঙ্গে সঙ্গে যখনই সেভ করব তখনই যেন এই পেজটা রিলোড হয়ে যায়, রিলোড হয়ে আমাকে দেখায় অটোমেটিক, এতে আমাদের সময় বাঁচবে, তাই না? হ্যাঁ ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব, একটা এক্সটেনশন ব্যবহার করব। হ্যাঁ এরকম আস্তে ধীরে আমরা গোটা 10, 12, 15 এক্সটেনশন ইউজ করব আমাদের কাজের গতিকে বাড়ানোর জন্য, এক এক করে শিখবো। হ্যাঁ আর তুমি যে ভয় পাচ্ছ যে তোমার কাজটা ধীরে ধীরে হচ্ছে, সেগুলো আস্তে আস্তে ইনক্রিজ হবে। আচ্ছা এখন আমরা কি করব, এক্সটেনশন ব্যবহার করব। এক্সটেনশন কোথায় পাবো, আর এক্সটেনশনের নাম কি? এক্সটেনশনের নাম হলো লাইভ সার্ভার। আচ্ছা এই জায়গায়, এই যে আমাদের এই জায়গায় দেখতে পাচ্ছ এক্সটেনশন, ঠিক আছে। যদি তুমি বুঝে না থাকো তাহলে কন্ট্রোল শিফট আর এক্স প্রেস করবে, প্রেস করলে এক্সটেনশন ওপেন হবে। এই জায়গায় ক্লিক করতে পারো, দেখো ক্লিক করলে এই যে এই যে এই যে এই যে, ঠিক আছে, হ্যাঁ এই যে এক্সটেনশন, বা আমি এটাকে ক্লোজ করে দিলাম, এখানে ক্লিক করলাম, ক্লোজ হয়ে গেল। এখানে শর্টকাট আছে যার নাম হচ্ছে কন্ট্রোল শিফট আর কি এক্স,
কন্ট্রোল প্রেস করলাম, শিফট প্রেস করলাম আর এক্স প্রেস করলাম, দেখো একই এসেছে এক্সটেনশন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখানে তুমি কি লিখবে, লাইভ সার্ভার, LIVE লাইভ, লাইভ লিখলেই চলে আসবে, কোনো সমস্যা নেই। এই যে লাইভ সার্ভার, হ্যাঁ এই যে প্রথমে দেখো এখানে অনেক তুমি লাইভ শেয়ার, লাইভ প্রিভিউ কত কি পাবে, কিন্তু তোমাকে নিতে হবে কি লাইভ সার্ভার। এখানে দেখো লাইভ সার্ভার কি 5 সার্ভার এইসব ইউজ করব না, আমি ব্যবহার করব কি লাইভ সার্ভার। এই লোগোটাকেও দেখে নাও, হ্যাঁ ঠিক আছে। আর কে তৈরি করেছে তার নামও আছে, হ্যাঁ ঋত্বিক, হ্যাঁ দে, ঠিক আছে। আমি চিনি না, এই যে এটা যে তৈরি করেছে তার নাম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো পার্সোনালি তাকে চিনি না, ঠিক আছে, তো তার নাম মানে এই ভিজুয়াল কোড স্যার অল ওভার ওয়ার্ল্ডে ইয়ে হয়, মানে এই বাঙালিটাই, হ্যাঁ সব জায়গায় সব জায়গায়, হ্যাঁ মানে ওই আবিষ্কার করেছে। না 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 না, এই লাইভ সার্ভার এক্সটেনশনটা ও তৈরি করেছে। আচ্ছা আচ্ছা, লাইভ সার্ভার। আর ভিএস কোডটা তো তোমার মাইক্রোসফটের। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ এই যে আমরা অ্যাপ্লিকেশনটা ইউজ করব না, এটা যাতে রিলোড না করতে হয়, ওটা তৈরি করেছে। হ্যাঁ এরকম অসংখ্য এক্সটেনশন আছে, হাজার হাজার এক্সটেনশন, ঠিক আছে। আচ্ছা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটাকে একটু বড় করে নিই। এই যে আমার এখানে ডিসেবল আছে না বা আনইনস্টল আছে, তোমার এখানে কি থাকবে, ইনস্টল থাকবে, কিন্তু কি থাকবে লেখা, ইনস্টল লেখা থাকবে, ইনস্টল। জাস্ট ইনস্টলে ক্লিক করবে, 1 মিনিটও সময় লাগবে না, ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ এখানে ইনস্টল বলে লেখা থাকবে, এখানে তোমার ডিসেবল বা আনইনস্টল এরকম কিছু থাকবে না, ইনস্টল থাকবে। আর যদি তুমি একটু পড়তে চাও পড়তে পারো, আর পড়ার কোনো দরকার নেই। এখানে ইনস্টলে ক্লিক করবে, যে যখন দেখবে যে এইরকম তোমারও ডিসেবল আর আনইনস্টল অপশনটা এসে গিয়েছে, কোনো সমস্যা নেই, অটো আপডেটে এখানে চেক রেখে দেবে, যদি না থাকে দিয়ে তুমি বেরিয়ে আসবে। আর কিছু দরকার নেই আপাতত। এরপর আমাদের এতে একটু দাঁড়ো, হ্যালো হ্যালো, হ্যাঁ মর্নিং বলো। হ্যাঁ কোথায়, হ্যাঁ পেন্ডিং ওয়ার্কিং কমপ্লিট স্ট্যাটাস, স্ট্যাটাস তো তোমার মঙ্গোডিবিতে থাকবে, প্রিভিয়াস স্ট্যাটাস। হ্যাঁ ডিফল্ট ভ্যালু, ডিফল্ট ভ্যালু বলতে বুঝতে পারলাম না। হ্যাঁ ওটাই তো তোমাকে আমি বলছি। তুমি যখন যখন এতে ক্লিক করবে, ধরো কেউ সার্ভিসটা পারচেস করলো, হ্যাঁ সার্ভিস যখন পারচেস করবে তখন তো ওটা পেন্ডিং যাবে, ঠিক আছে। তোমার ওই যে ডাটা মঙ্গোডিবির কালেকশনে পেন্ডিং বলে লেখাটা থাকবে, হ্যাঁ আছে তো, তাহলে ওটা তো তুমি শো করিয়ে দিতে পারো তোমার টেবিলে। ওর ডাটা আসছে কি, সিলেক্ট অপশনে আসছে না। আচ্ছা আমি এখন একটু ক্লাস করাচ্ছি, আমি 10:30টার দিকে দেখি, ঠিক আছে, আমি দেখে নেবো কোনো লাইভ, ঠিক আছে, ওকে। হ্যাঁ তুমি JWT টোকেনটা করে নাও, ওইটা রেখে দাও আপাতত, ঠিক আছে। আর কালকের ওই ইমেলের ডাটা ফেচটা হয়ে গেছে তো, ওটা তুমি ভুল করছিলে কোথায় বুঝতে পেরেছো, আইডি দিয়ে সার্চ করছিলে, পেজ করছিলে, তাই না। হ্যাঁ একটাই কারণ, একটা লোক অনেকগুলো সার্ভিস পারচেস করতে পারে, তাহলে তার ইমেল দিয়ে আমাকে ফেচ করে এনে দেখাতে হবে না এপিআই এর মাধ্যমে। ঠিক আছে আমি 10:30টার পর কথা বলছি, হ্যাঁ ওকে ওকে হ্যাঁ। আচ্ছা এখানে আমরা লাইভ সার্ভার ইনস্টল করে নিলাম। এরপরে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচার বা ফাইলের স্ট্রাকচার দেখবো, এই জায়গায় ক্লিক করব।
এই এক্সপ্লোরার, বা তুমি কন্ট্রোল শিফট ইও প্রেস করতে পারো। এই জায়গায় দেখো আমাদের আগের অবস্থায় চলে এসেছে। যাই হোক, আমরা আমরা লাইভ সার্ভার, এই যে নিচে, এই নিচে দেখো, নিচে এখানে দেখো গো লাইভ বলে একটা লেখা আছে। হ্যাঁ, গো লাইভ। তুমি যখনই ইনস্টল করে নেবে তোমার তখন গো লাইভ অপশনটা আসবে। হ্যাঁ, এখানে ক্লিক করবে, ক্লিক করে একটু অপেক্ষা করবে, দেখো তোমার ডিফল্ট যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে এটা ওপেন হয়ে যাবে। আর এখন তোমার কি এটা করার একটাই কারণ, যে কন্ট্রোল এস সেভ করে আবার এই রিফ্রেশ করছি, এটা আর করতে হবে না। এই ম্যাজিকটা দেখো, ম্যাজিক। এখানে আমি আসলাম, পি ট্যাগ, পুনরায় পি ট্যাগ লিখলাম, পি ট্যাগ লিখে আমি লিখলাম গো লাইভ, জাস্ট লিখলাম গো লাইভ, সেভ করলাম। এই দেখো সেভ করার সঙ্গে সঙ্গে এখানে চলে আসলো, অটোমেটিক রিফ্রেশ হচ্ছে। তাহলে আমার কি সময় বাঁচে, আমি এখানে সেভ করব, আবার এখানে এসে রিফ্রেশ করব, এরকম তো সম্ভব নয়। ঠিক আছে, কাজের গতি বাড়াতে হবে। তো দেখো আমি আবারও কিছু লিখলাম, h2 ট্যাগ, হ্যাঁ, work ওয়ার্ক লিখলাম, সেভ করলাম, দেখো ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমাদের ইনস্টলের ভিএস কোড ইনস্টলের পার্ট শেষ। আমরা যেটা দেখব সেটা আমাদের একটু ডিপ দেখব, মানে একটু ওয়েব পেজ লেআউট তৈরি করা দেখব। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এখানে আসলাম, আসার পরে আর এখানে একটা বিষয় দেখো, এই যে আমরা একটা গেট লেস দ্যান, আর লেস দ্যানের মধ্যে বিষয়বোধক চিহ্ন, আর এখানে আমরা দুটো ড্যাশ ড্যাশ মানে ওই হাইফেন দিয়েছি, তারপর হেডিং শব্দ লিখেছি, দুটো হাইফেন দিয়েছি, একটা গ্রেটার দ্যান দিয়েছি। এটাকে বলা হয় কমেন্ট। কমেন্ট মানে কি, যেটা হচ্ছে যে বিষয়ে কাজটা করছি সেই বিষয়ে একটু লিখে রাখলাম। আচ্ছা, হ্যাঁ, আর এই যে আমরা এর মধ্যে যে টেক্সটটা লিখবো সেই টেক্সটটা কিন্তু ব্রাউজারে শো করবে না। আমি সেভ করলাম, দেখো এটা শো করছে না, শো করছে না। তো কমেন্ট লিখে রাখা অবশ্যই দরকার, এটা আমরা দেখবো কেন লিখছি, একটু পরেই দেখবো। ঠিক আছে, কি করছি সেটা কি দেখবে, তাকে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, কমেন্ট আপনি বলেন না সেটাই। হ্যাঁ হ্যাঁ একদম একদম ঠিক আছে। তো এখানে আমরা আসলাম, আসার পরে আমি যেটা লিখবো, মানে একটা ডিপ নেব, ডিপ, আমরা ওয়েব লেআউট তৈরি করব, তার জন্য একটা ডিপ নিই, ডিপ ট্যাগ নিলাম, আর ডিপ ট্যাগ শেষ করলাম, দেখো অটোমেটিক শেষ হয়ে গিয়েছে ডিপ লেখার পরে। আচ্ছা, এটাকে তুমি কন্টেনার ট্যাবও ডিপও বলতে পারো, এই কন্টেনারও বলতে পারো, যে এটা গ্রুপ টাইপে, যে এই একটা ডিপ নিলাম, এর মধ্যে আমি যত খুশি কন্টেন্ট রাখতে পারি। ঠিক আছে, একটা সেকশনও বলতে পারো। আচ্ছা, এটা একটু কাজ দেখি বুঝতে পারবো। আচ্ছা, এই ডিপটা আমি একটু হাইট উইথ দেব। তার জন্য কি লিখবো, আমরা শিখেছি কি স্টাইল, স্টাইল লিখে তুমি এন্টার প্রেস করবে, দেখবে অটোমেটিক ইকুয়াল ডবল কোড হয়ে গিয়েছে, তোমাকে আর কিছু করতে হবে না। এরপর WIDTH, দেখো WID লিখেছি, এবার উইথ এসেছে, আমি ট্যাব প্রেস করলাম, দেখো উইথ হয়ে গিয়েছে, উইথ লেখা পুরো হয়ে গিয়েছে। আমি এই ডিপটার উইথ দিলাম, মানে চওড়াই হবে 200 পিক্সেল, 200 পিক্সেল, এগুলো করিয়েছি তো। আর হাইট HIGHT হাইট লিখে দেখো ট্যাব প্রেস করছি, অটোমেটিক হয়ে যাচ্ছে, আমি এটারও 200 পিক্সেল দিলাম। এরপর কি ব্যাকগ্রাউন্ড কালার দেব, দেখো ব্যাকগ্রাউন্ড লিখে BACK লিখেছি, তো সেই ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যত রয়েছে সব এসেছে। আমরা আপাতত শিখেছি ব্যাকগ্রাউন্ড কালারটা, তো ব্যাকগ্রাউন্ড কালারে ট্যাব প্রেস করলাম, দেখো এসে গিয়েছে। এবার পূর্বের ক্লাসে কালার তৈরি করাও শিখেছি তো, আমি এখানে রেড দিলাম, রেড লিখে দিলাম, দেখো সেভ করলাম, তৈরি হয়েছে। কোনো সমস্যা না স্যার, তাহলে হাইট উইথ 200 করে, আর ব্যাকগ্রাউন্ড কালারটা একদম একদম। এবারে দেখো এটা একটা ডিপ, তো এটা একটা অবজেক্ট বলতে পারো। এটাকে আমি চাইছি মুভ করাতে, কিভাবে, কোন দিক থেকে, ধরো বাম দিক থেকে মুভ করাতে চাইছি, মানে একটু সরাতে চাইছি, হ্যাঁ, বা ডান দিক থেকে একটু সরাতে চাইছি, বা নিচের দিক থেকে একটু সরাতে চাইছি, বা ডান দিক থেকে সরাতে চাইছি। মানে মুভ তো আমরা একটা অবজেক্টকে চারদিক থেকে করতে পারি, তাই না? তার জন্য আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হলো মার্জিন। আমি এখানে একটু নোটপ্যাড ইউজ করি নোটস করার জন্য, জাস্ট অনলি নোটসটা করার জন্য, MARGIN, মার্জিন।
মার্জিন হলো এমন একটা জিনিস, কোনো অবজেক্টকে আমরা চারদিক থেকে সরাতে পারি। হ্যাঁ, আচ্ছা, এই মার্জিনের হচ্ছে চারটে ভ্যালু থাকে বা প্রপার্টি। আমরা এইভাবে লিখতে পারি, মার্জিন লেফট, LEFT, লেফট, ঠিক আছে, মার্জিন রাইট, মার্জিন টপ, আর মার্জিন রাইট, এই না রাইট লিখেছি, টপ লিখেছি, বটম, BOTTOM, বটম, ঠিক আছে। তাহলে আমি কোন দিক থেকে সরাতে চাইছি সেটা দেব। আমি বললাম কি আমি বাম দিক থেকে সরাবো একটু, তাই না? তাহলে মার্জিন কি লিখবো? লেফট লিখবো, এটা তাই তো নাকি? তাহলে এই জায়গায় এসে আমি লিখবো কি MARGIN। দেখো এখানে দেখো মার্জিন আছে, মার্জিন টপ, বটম, লেফট, রাইট, পাচ্ছ? এখানে লেফটটা নিলাম, নিয়ে আমি এন্টার প্রেস করে দিলাম। আর এখানে কত পিক্সেল সরাতে চাইছি এটা একটু সরিয়ে নিই। আচ্ছা, এটা কত পিক্সেল সরাতে চাইছি সেটাকে এবারে আমি দেব। এটা একটু ছোট্ট, হ্যাঁ, এটাকে একটু ইন্টারফেস করে নিচের দিকে নামিয়ে দিলাম। তাহলে আমাদের দেখতে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, মার্জিন লেফট নিয়েছি, লেফট থেকে আমি চাইছি 20 পিক্সেল সরাতে। 20 লিখলাম, 20 লিখলাম, আর পিক্সেল লিখলাম, সেভ করলাম। দেখো সরেছে, ওই 20 পিক্সেল সরে গেল। হ্যাঁ, 200 নিলাম, 200, সেভ, দেখো সরে গিয়েছে। আচ্ছা, আমি 200 পিক্সেল না, আমি 100 পিক্সেলই সরালাম, সেভ করলাম। দেখো লাইভ সার্ভার কতটা হেল্প করছে আমাদের, রিফ্রেশ আর করতে হচ্ছে না, তাই না? আচ্ছা, এবার আমি চাইছি মার্জিন টপ থেকে কিছুটা সরা নিচে নামাতে, হ্যাঁ, এই ডিপটাকে। তো এখানে কি লিখবো? মার্জিন টপ, এখানে লিখে দিয়েছি তো মার্জিন টপ, মার্জিন, হ্যাঁ, না লেফটের জায়গায় না, লেফট যেমন আছে তেমন থাকবে, লেফটের সঙ্গে আমি আরো নিচের দিক থেকে নামাতে চাইছি, এই উপর থেকে নিচে নামাতে চাইছি, হ্যাঁ। তাহলে মার্জিন, এখানে দেখো তোমাকে আর মনে করতে হচ্ছে না, এখানে অলরেডি আছে, হ্যাঁ, মার্জিন টপ, মার্জিন টপ, এখানে আমি ধরো লিখলাম 50 পিক্সেল, সেভ করলাম, দেখো নিচে নেমেছে। তো তাহলে আমি যেদিক থেকে মার্জিন দিতে চাইবো বা মুভ করাতে সরাতে চাইবো সেই দিক থেকে সরাতে পারি। কার মাধ্যমে? মার্জিন প্রপার্টির মাধ্যমে। আমরা জেনেছিলাম যে এটাকে প্রপার্টি বলা হয় আর এটাকে ভ্যালু বলা হয়, তাই না? এইগুলো প্রপার্টি আর এটা ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা তাহলে এটা মুভ করতে পারছি। আমি চাইলে রাইট থেকেও মুভ করতে পারি, কিন্তু এটা তো ডান দিকে নেই, তাই রাইট এখন কাজ হবে না। আর এবং বাম দিক থেকেও মুভ করাতে পারি, উপরে তুলতে পারি, এই নিচে থেকে উপরে তুলতে পারি, হ্যাঁ, সেটা আমরা আস্তে ধীরে দেখবো। কিন্তু এখন আমাদের তো এটা বাম দিকে আছে, তাই বাম দিক থেকে সরালাম। আচ্ছা, এই যে জিনিসটা দেখো, মার্জিন লেফট, এই যে জিনিসটা মার্জিন মানে দু জায়গায় কাজ করেছি, একটা বাম দিক থেকে সরিয়েছি, একটা উপর থেকে সরিয়েছি। তার জন্য আমরা মার্জিন লেফট ব্যবহার করেছি, মার্জিন টপ ব্যবহার করেছি। আমরা চাইলে এইটাকে না করে আমরা চাইলে এর শর্ট হ্যান্ড ব্যবহার করতে পারি, হ্যাঁ, শর্ট হ্যান্ড মানে এই চারটে প্রপার্টিকে একসঙ্গে ব্যবহার না করে আমি চাইলে MARGIN ব্যবহার করতে পারি, ঠিক আছে। এই চারটের ভ্যালুকেই আমি চাইলে এখানে লিখে দিতে পারি, ঠিক আছে। প্রথমটা হবে টপ ভ্যালু, টপের ভ্যালু, তারপর হবে তোমার ডান দিকের ভ্যালু, রাইট, তারপর হবে কি বটম, তারপর হবে কি লেফট। এইভাবেও এইটাকেই মেনটেন করতে হবে, হ্যাঁ, আমি সেই জন্য লিখে দিলাম যে মার্জিনের ক্ষেত্রে কি প্রথম যে ভ্যালু, মানে এদের চারটেকে আমি আলাদা আলাদা করে লিখবো কেন, এখানে যেমন দুটোকে আলাদা আলাদা করে লিখেছি, তো শর্ট হ্যান্ড ব্যবহার করব। মার্জিন, মার্জিন হচ্ছে প্রথম ভ্যালুটা টপ হবে, তার দ্বিতীয় ভ্যালু রাইট, তৃতীয় ভ্যালু নিচের দিকে হবে, আর চতুর্থ ভ্যালু লেফটের দিকে হবে। আবার আমি যদি মনে করো এইভাবে না লিখে আমি এইভাবেও লিখতে পারি, মার্জিন, মার্জিন দুটো ভ্যালু, মনে করো আমি একই ভ্যালু চাইছি, উপর দিক থেকে যেটা হোক নিচের দিক থেকেও সেটাই হোক, ঠিক আছে, উপর থেকে যেটা হবে নিচের দিক থেকেও সেটাই হোক, সেই ভ্যালুটি মার্জিন দেবে। তাহলে এখানে আমি একটা ভ্যালু লিখে দেব, এখানে
টপ আর বটম, ঠিক আছে, টপ বটম। এখানে যে ভ্যালুটা লিখবো সেটা কি হবে, প্রথমটা হচ্ছে টপ বটমের জন্য, আর দ্বিতীয় যে ভ্যালুটা লিখবো সেটা হচ্ছে লেফট আর রাইটের জন্য, ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম, আমরা মার্জিনের আলাদা আলাদা ভ্যালুও ব্যবহার করতে পারি, আবার আমরা চাইলে মার্জিন লিখে সেখানেই 4টি ভ্যালু লিখে দিতে পারি, আবার কি জানলাম যে মার্জিন লিখে আমরা চাইলে হ্যাঁ দুটো ভ্যালু লিখতে পারি। তাহলে দুটো ভ্যালু লিখলে প্রথম ভ্যালু হচ্ছে টপ আর বটমের জন্য হবে, আর সেকেন্ড যে ভ্যালুটা লিখবো সেটা লেফট আর রাইটের জন্য হবে। এটা একটু ইমপ্লিমেন্ট করি প্রথমে। তাহলে এখানে কি লিখেছি, মার্জিন লেফট 100 পিক্সেল আর মার্জিন টপ 100 পিক্সেল। এই এতটা দুটো না লিখে আমি লিখে দেবো মার্জিন। তাহলে এই জায়গায় দেখো, এই জায়গায় আমি এটাকে কেটে দিলাম দুটোকে। এখন লিখলাম কি মার্জিন। মার্জিন লিখে, মার্জিন কি বলেছি আমরা, বলেছি কি মার্জিন টপ থেকে কত হচ্ছে, টপ থেকে কত 100 নাকি না 50 পিক্সেল করেছিলাম 50। তাহলে প্রথম ভ্যালুটা কি টপের, তো 50 পিক্সেল। তারপর দ্বিতীয় ভ্যালু কোনটা, রাইটের। কিন্তু ডান দিক থেকে তো আমি কোনো ছাড় দিতে চাইছি না, চাইছি না। তো সেক্ষেত্রে আমি কি করব, একটু বড় করে নিলাম দেখতে সুবিধার জন্য। সেক্ষেত্রে আমি কি করব, 0 পিক্সেল দেব, যেহেতু আমি ডান দিকে চাইছি না। তাহলে বটম কি চাইছি, বটমও চাইছি না, তাহলে বটমটাও কি 0 পিক্সেল করে দিলাম। তারপর স্পেস দেব, হ্যাঁ। তারপর কি লেফট কতটা 100 চাইছি তো, তাহলে 100 পিক্সেল করে দিলাম। এরপর যদি আমি এটাকে সেভ করি, সেভ করলাম, এখানে দেখো কোনো এফেক্ট আছে, আগেরটাই কোনো এফেক্ট হয়নি, হ্যাঁ আগের এফেক্টটাই রয়েছে, আগেরটাই তো কাজ করেছি না। আর এখানে দেখো 50-এর জায়গায় আমি টপটা 100 করে দিলাম, সেভ করলাম, দেখো নিচে নামলো। আমি এই লেফটের জায়গায় 150 করলাম, সেভ করলাম, দেখো রাইটের দিকে গেল, মানে লেফট থেকে মার্জিন নিল। তাহলে মার্জিনের আমরা 4টে প্রপার্টি ব্যবহার করতে পারি একসঙ্গে। এখানে আমাদের এই দুটো লাগছে না বলে হ্যাঁ 0 করেছি, আর এইগুলো লাগছে বলে এটা, চাইলে 4টেই ব্যবহার করতে পারি, সেটা দেখবো আমরা কাজ প্রজেক্ট করব যখন, তখন লাগবে আমাদের, তখন দেখে নেব, ঠিক আছে। মার্জিনটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা এখন এর মধ্যে এই যে ডিভ আছে না, এই ডিভের মধ্যে কোনো কন্টেন্ট লিখতে পারি। যদি মনে করি পি ট্যাগ লিখবো, তাহলে পি ট্যাগ লিখতে পারি। দেখো পি ট্যাগ লিখেছি, পি ট্যাগ লিখে আমি স্টাইল লিখেছি, স্টাইল টেক্সট অ্যালাইন কি করেছি, স্টাইলের মধ্যে সেন্টার দিয়েছি, হ্যাঁ। আর দিস ইজ এ ডিভ এলিমেন্ট উইথ রেড ব্যাকগ্রাউন্ড কালার, এটা লিখেছি, হ্যাঁ। সেভ করেছি। এবার যদি আমরা ব্রাউজারে আসি, দেখো এখানে লেখা এসেছে। তো অতএব আমরা এখন এই ডিভ ট্যাগের মধ্যে অনেক কিছুই লিখতে পারি, হ্যাঁ, বা কাজগুলো করতে পারি। আমরা এখন যেটা দেখবো সেটা লেআউট তৈরি করা দেখব। লেআউট, তো লেআউট তৈরি করার জন্য প্রথমত আমরা লেআউটকে ডিজাইন করতে হবে, যে আমার ওয়েবসাইটের লেআউট কি রকম হবে। তো দেখো এখানে আমি একটা পেন্ট খুলে নিলাম। আর আচ্ছা, লেআউটের আগে আমি আরেকটা জিনিস দেখাই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। দেখো এটাকে ছেড়ে আমি এই ব্যাকগ্রাউন্ড যে কালার দিয়েছি না, এটা তো জানো ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়েছি। আমি ব্যাকগ্রাউন্ড কালার যদি না দিই, ধরো ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি ডিলিট করে দিলাম, ডিলিট কেটে দিলাম, আচ্ছা সেমিকোলন দিলাম, এন্টার প্রেস করে নিচে লাইনে আসলাম যাতে বুঝতে সুবিধা হয়। এখন যদি সেভ করি তাহলে তুমি ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতে পাবে না, হ্যাঁ। ডিপের মধ্যে যে লেখাটা আছে সেটাই দেখতে পাচ্ছ, কিন্তু ডিপটা দেখতে পাচ্ছ না। কিন্তু এ একটা জায়গা ধরে রেখে দিয়েছে, যার উইথ হচ্ছে 200 পিক্সেল আর হাইট হচ্ছে 200 পিক্সেল। শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল বলে বোঝা যাচ্ছিল, হ্যাঁ, কিন্তু আছে কিন্তু বোঝা যাচ্ছে না, হ্যাঁ। আচ্ছা, আমি চাইলে বর্ডার দিতে পারি, চাইলে কি দিতে পারি, বর্ডার, ঠিক, হ্যাঁ। বর্ডারও আমরা জানি 4 দিক দিয়ে দেওয়া যায়, তাই তো নাকি? তাহলে এই যেমন মার্জিন লেফট, তাহলে বর্ডার লেফট হবে, মার্জিন রাইট যেমন বর্ডার রাইট হবে, হ্যাঁ তাই তো, বটম হবে। তো এটাও দিতে পারি। চাইলে আমরা বর্ডারকে শর্টেও লিখতে পারি। এটাকে আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। এই জায়গায় কি মার্জিনের জায়গায় কি হবে, বর্ডার হবে, BORDR বর্ডার।
এটাকেই কপি, এইগুলো খাতায় একটু নোটস করে নেবে, রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এইভাবে লিখতে পারি। কিন্তু চারদিকে যখন বর্ডার দেব, চারিদিকে বর্ডার দেব, তখন আমি এইভাবে লিখবো কেন? আমি তখন লিখবো বর্ডার, তাই না? এইভাবে লিখবো বর্ডার। তা প্রথমেরটা হচ্ছে পিক্সেল, মানে কত পিক্সেল বর্ডারটা হবে, চওড়া হবে, ঠিক আছে? তারপর হচ্ছে বর্ডারটা কি ধরনের হবে, মানে সলিড, ড্যাশড না ডট, ঠিক আছে সেটা। আচ্ছা, তারপরে কোন কালারের বর্ডার হবে, কালারের নাম দেব, কালার নেম দিলি, কাজ শেষ। তাহলে এখানে আমরা করি কাজটা, আমি মনে করলাম চারিদিকে বর্ডার দেব, তাহলে এখানে আসলাম BORDER বর্ডার কোলন, এখানে 1 পিক্সেল বর্ডার হবে, তুমি 2 3 4 বাড়াতে পারো। 1 পিক্সেল সলিড হবে, SOLID সলিড, আর কালার আমি গ্রিন দিলাম, গ্রিন কালার দিলাম, গ্রিন, ঠিক আছে? এরপর সেভ করলাম, আর এটাকে যদি নামিয়ে দিই, এই দেখো বর্ডার এসেছে। তাহলে আমার যখন চারদিক দিয়ে বর্ডার প্রয়োজন হবে, তাহলে চারিদিক আমাকে বর্ডারের শর্ট ফর্ম ইউজ করব, তাই না? আর আমার যদি একদিকে বর্ডার লাগে, 1 পিক্সেল বর্ডার যেটা দিলেন, এটা কি এই সবুজ যে বর্ডারটা এলো ওটার থিকনেসটা? হ্যাঁ, থিকনেসটা। এখানে দেখো আমি 2 5 দিলাম, 5 সেভ করলাম, দেখো মোটা, ঠিক আছে? আর কি হবে, সলিড, এইটা ভ্যালু কি, তাহলে বর্ডারের আমরা 3টে ভ্যালু লিখছি। হ্যাঁ, প্রথমে এটা পিক্সেলে কতটা থিকনেস হবে, তারপর হচ্ছে কোন ধরনের হবে, তারপর হচ্ছে কি কালার হবে, এটাকে কিন্তু মেনটেন করতে হবে তোমাকে। হ্যাঁ, তুমি প্রথমে সলিড দিলে বা কি ধরনের স্টাইল হবে সেটা দিলে, তারপর এটা দিলে, এরকম হবে না কিন্তু। হ্যাঁ, আচ্ছা, সলিডটাকে আমরা কি লিখতে পারি, ড্যাশ লিখতে পারি, ড্যাশড, সেভ, দেখো ড্যাশড এসেছে। আচ্ছা, ড্যাশড, আরেকটা সম্ভবত ডটেড বলে কিছু একটা আছে, ডটেড লিখলাম, সেভ করলাম, ডটেড, দেখো তাহলে ড্যাশ, ডটেড আর সলিড, আমরা সাধারণত সলিডটাই লিখে থাকি, ঠিক আছে? নরমালি সলিড, সলিড। আচ্ছা, এখানে কালার চেঞ্জ করতে পারি আর থিকনেস চেঞ্জ করতে পারি। এবার মনে করো যে এটা চারদিকে বর্ডার আসলো, বর্ডারের কোনো কিছু দিলাম না বলে চারিদিকে বর্ডার আসলো, আমি মনে করলাম শুধু লেফট দিকে বর্ডার দিতে চাই, তাহলে বর্ডার BORDER বর্ডার লেফট, লেফট কি হবে, একইভাবে 1 পিক্সেল সলিড, SOLID সলিড, আর গ্রিনই দিই, গ্রিন কালার, গ্রিন কালার দিলাম, সেভ, দেখো লেফট দিয়েছি বলে কোন দিকে এসেছে, লেফটের দিকে। হ্যাঁ, রাইট দিলে রাইট আসবে, দেখো এখানে সেভ করছি, শুধু আমি রিফ্রেশ করতে হচ্ছে না, BOTTOM বটম দিলাম, দেখো নিচের দিকে আসলো, আর টপ দিলে টপ দিক দিয়ে আসবে। আর যদি আমরা দুটো ভ্যালু ইউজ করি, তাহলে টপ হবে, টপ রাইট। এখানে একটু দেখে নিই আমরা। আচ্ছা, এটাকে পুনরায় কেটে দিলাম, মনে করো আমি উপর আর নিচেরটা দিতে চাই। তাহলে সেভ করলাম, কিছু নেই, আমি বর্ডার উপরে আর নিচে দিতে চাই। তাহলে কি করব, হ্যাঁ, টপ আর বটম দেব। এটা সম্ভবত এখানে কাজ করবে না, না এটা কাজ করবে না। টপ 2 পিক্সেল দিলাম, আর এটা 0 পিক্সেল দিলাম, দেখি কাজ করবে না, এটা কাজ করবে না। হ্যাঁ, কারণ এখানে আমাদের 3টে ভ্যালু লিখতে হয়, থিকনেস কতটা হবে, তারপর তোমার কি রকম স্টাইল হবে, আর তারপর হচ্ছে কালার হবে, তাই না? তো সেক্ষেত্রে এটা কাজ করবে না। হ্যাঁ, যেমন মার্জিনে দেখেছি আমরা টপ লেফট কাজ করতো না, দুটো দিলে, কিন্তু এটা কাজ করবে না। কিন্তু এখানে আমরা বর্ডার লেফট রাইট টপ এইভাবে কাজ করাতে পারি। ক্লিয়ার এটা? ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো বর্ডার, আরেকটা জিনিস আছে, বর্ডার রেডিয়াস আছে। বর্ডার রেডিয়াস মানে ওই যে কোণগুলো, এই যে আমাদের ডিপ এলিমেন্ট আছে, এর কোণগুলো আমরা একটু মসৃণ করতে চাই, বেন্ড করতে চাই। হ্যাঁ, তো সেটা করার জন্য আমরা কি ব্যবহার করব, বর্ডার BORDER বর্ডার হাইফেন দেব, RADIUS বর্ডার রেডিয়াস। এবারে কতটা, 1 পিক্সেল, 1 পিক্সেল, 2 পিক্সেল, 3 পিক্সেল, 4 পিক্সেল। আচ্ছা, এখানে তাহলে বর্ডার রেডিয়াস লিখলাম, আর কতটা কার্ভ করব সেটা দেব। তো এখানে দেখো আমি এরপরেই আবার এন্টার প্রেস করে নিচে নামালাম, যাতে পাশে বেরিয়ে না যায়, তার জন্য এন্টার প্রেস করলাম। এখানে আমরা
বর্ডার BOR, হ্যাঁ এখানে বর্ডার লিখলে হবে না, এখানে একটা শেষ করতে হবে, সেমিকোলন দিতে হবে। হ্যাঁ সেমিকোলন দিলাম, দেওয়ার পর BORDER বর্ডার হাইফেন রেডিয়াস। দেখো বর্ডার রেডিয়াস এসেছে। বর্ডার রেডিয়াসও আবার অনেক ভাবে দেওয়া যায়। দেখো বর্ডার রেডিয়াস এন্ড, হ্যাঁ টপ লেফট, টপ রাইট, এন্ড স্টার্ট, এইগুলো আমরা আস্তে ধীরে দেখবো। এখন আপাতত বর্ডার রেডিয়াসটাই দেখি, দেখে আমরা লেআউটে চলে যাব। আচ্ছা বর্ডার রেডিয়াস কোথায় গেল, এখানে আমি মনে করলাম 5 পিক্সেল দিলাম, 5 পিক্সেল, আর এটাকে নিচে নামিয়ে দিলাম। এখন সেভ করলাম, দেখো হালকা হয়েছে। হ্যাঁ আমি এটাকে 5 নয় 20 দিলাম, দেখো ঠিক আছে, 20 নয় 30 দিলাম। আমরা পার্সেন্টেজও দিতে পারি, মনে করো আমি 5% দিলাম, টোটালটা 100%, তার মধ্যে পিক্সেল না দিয়ে আমি পার্সেন্টেজ দিলাম, সেভ। দেখো 5% মুভ হয়েছে। আমি এখানে 5 না দিয়ে 10 দিলাম, তাহলে 10% হয়েছে। আর এখানে আমি 50% দিলাম, তাহলে কি হবে, গোল হয়ে যাবে, গোল হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আমরা বর্ডার রেডিয়াস ব্যবহার করতে পারি, ঠিক আছে। চলো এবারে আমরা দেখবো এইগুলোকে সমস্তগুলোকে কেটে দেব, কেটে দিলাম, সেভ। তাহলে আমাদের আর কিছু নেই। আপাতত আমরা যেটা করব সেটা একটা লেআউট তৈরি করব। আমি এখানে একটা পেন্টের ড্রয়িং করে নিই, তুমি এরকম ড্রয়িং করে নেবে যে তোমার কেমন লেআউট দরকার। আমার একটা ওয়েব লেআউট দরকার বা ওয়েবসাইট ডিজাইন করছি, তাহলে প্রথমত আমাকে লেআউট ডিজাইন করে নিতে হবে। তো আমি মনে করলাম এটা একটা ওয়েব পেজ হবে। যেমন তোমরা লেআউট তৈরি করো, সবাই ডিজাইনের ক্ষেত্রে লেআউট তৈরি করে নিতে হয় সবাইকে। আমি এর উইথটা ডব্লু বড় আছে, ছোট করে নিই, উইথ এখানে 20, এই যে WIDTH উইথটা আমি রাখলাম 1350 পিক্সেল, আর হাইট GHT হাইটটা রাখলাম 600 পিক্সেলের মতো। আমরা বাড়াতে পারি, বাট আমি এই লেআউটটা তৈরি করছি, ঠিক আছে। হ্যাঁ এইটা, তাহলে এই লেআউটটা আমি এখন ডিজাইন করব, তৈরি করব। এই লেআউটটা তৈরি করার জন্য আমাকে একটা ডিভ নিতে হবে। হ্যাঁ এখনই আমরা দেখলাম তো, ডিভের মধ্যে আমরা এখন ইনলাইন CSS ইউজ করছি, তাই স্টাইলের মধ্যেই সব লিখছি। স্টাইল নিলাম, লেখার পর এখানে উইথ WIDTH উইথ হবে কত, 1320 না 1350 বললাম, 1350 পিক্সেল। হাইট হবে HEIGHT হাইট হবে 600 পিক্সেল, 600 পিক্সেল নিলাম। আর একটু ব্যাকগ্রাউন্ড কালার না দিলে আমরা বুঝতে পারবো না। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম, জাস্ট একটু বোঝার জন্য, আর কিছু নয়। এবার যদি আমরা এটাকে ওপেন করি, এই দেখো তৈরি হয়েছে। তাহলে আমাদের মেন লেআউটটা তৈরি হয়ে গিয়েছে। আচ্ছা আমাদের এই যে একটা হেডিং ট্যাগ আছে, হেডিং ট্যাগটাকে একটু তুলে দিই, কেটে দিলাম, উপরে যে জায়গাটা ছিল সেটাকেও ধারণ করে নিল। আর এই যে আমাদের একটু ছোট্ট প্যাডিং আছে চারদিকে, এইগুলোকে আমরা একটু আস্তে ধীরে রিমুভ করব। আমরা সিম্পল একটা লেআউট তৈরি করা শিখি আপাতত। প্যাডিং মানে ওই উপরে একটা ওই একদম উপরে তলা দিয়ে হালকা, হ্যাঁ ছাড়টা, হ্যাঁ ছাড় রয়েছে, একটু স্পেস আছে, এইগুলোকে প্যাডিং বলা হয়। এটা দেখবো, আস্তে ধীরে দেখবো আমরা। হ্যাঁ নেক্সট ক্লাসেই দেখে নেব সম্ভবত। আমরা তো লেআউট তৈরি করছি আজকে। আর হ্যাঁ এখানে আমরা একটা ডিভ নিলাম, তার হাইট উইথ নির্ধারণ করে দিলাম। এইটা হচ্ছে মেন ডিভ, মানে এটাকে প্যারেন্ট। প্যারেন্ট। এবার এর ভেতরে কি চাইল্ড থাকবে, বিভিন্ন ওয়েবসাইটে দেখি না, যেমন একটু আগে একটা ওয়েবসাইট দেখলাম, ধরো মনে করো কি মঙ্গোডিবির ওয়েবসাইটে ঢুকেছিলাম, এখানে দেখো এই যে একটা জিনিস রয়েছে ব্ল্যাক কালারের। হ্যাঁ এটা তো একটা কম্পোনেন্ট, তো ঠিক আছে, মেন যে রয়েছে তার একটা কম্পোনেন্ট বা চাইল্ড বলতে পারো, তাই না। তাহলে আমাদের এই যে প্যারেন্ট আছে এর একটা চাইল্ড লাগবে না। তাহলে এখানে আমরা একটা ডিজাইন করে নিই, ডিজাইন এই জায়গায় আসলাম, একটু রেড কালার দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। তাহলে এই জায়গায় আমরা একটা বানিয়ে নিলাম, ঠিক আছে। এবার এটার হাইট উইথ দিতে হবে তো।
এটার হাইট হাইট দিলাম 50 পিক্সেল, আর WIDTH উইথ দেবো কত, চওড়াই 1350 হবে, তাই না? প্যারেন্ট যতটা ততটাই তো হবে, 1350 পিক্সেল। তাহলে আমাদের মেন যে ডিপ নিয়েছি প্যারেন্ট ডিপ, তার ভেতরে আরেকটা ডিপ নেব, তাই না? আরেকটা ডিপ নেব, ডিপ এখানে ডিপ নিলাম, ডিপ নিয়ে এখানে কি দেব, স্টাইল। তাহলে উইথ কতটা হবে, 1350 পিক্সেল। হাইটটা কত হবে, হাইট 50 পিক্সেল। আর বুঝতে পারবো না, বোঝার জন্য ব্যাকগ্রাউন্ড এক ধরনের কালার নেই, ডিজাইন হয়ে গেলে আমার ব্যাকগ্রাউন্ড কালার তুলে দেবো, গ্রিন, জাস্ট বোঝার জন্য। এটা নিচে নেমে গেল, গ্রিন দিলাম, সেভ করলাম, এখানে আসলাম, আর আমাদের ট্যাব কোনটা, এটা না এটা, আচ্ছা এটা কেটে দিই, এটা আগে ছিল, এটা, এই দেখো তৈরি হয়েছে লেআউট আমাদের, ঠিক আছে। এবার এরা যে কালার দিয়েছে সেই কালার আমরা দিয়ে দিতে পারি, সেটা পরে, ঠিক আছে। আমরা জাস্ট এখন লেআউটটা তৈরি করা শিখছি। আচ্ছা, কমপ্লিট আমাদের এটা। আচ্ছা, নিচে অনেক সময় দেখবে ওই ক্যারুসেল, যেটা আমরা চলতি কথায় স্লাইডার বলে থাকি, না স্লাইডার থাকে না, স্লাইডার থাকে ওই পেজে এরকম, তা সেই স্লাইডার সেকশনটা আমরা তৈরি করতে পারি। আচ্ছা, তাহলে স্লাইডার সেকশন একটু ডিজাইন করে নিই। আচ্ছা, এটা আচ্ছা এটা থাকুক, এর মধ্যেই করি। এখানে এসে একটু অন্য কালার নিলাম, আর এখান থেকে হোম, আর এই জায়গায় এটা এইটুকু, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটুকু কি হবে, আমাদের এতটুকু অংশ স্লাইডার হবে, যেটা ক্যারুসেল আমরা বলে থাকি। তো আমি এখানে স্লাইডার বলেই লিখছি, SLIDER স্লাইডার। স্লাইডারের হাইট কত হবে, হাইট উইথ কত হবে, উইথ হচ্ছে 1350 হবে, তাই না? 1350 পিক্সেল, হ্যাঁ প্যারেন্টের। আর হাইট কতটা হবে, হাইট আমি 300 নিলাম, 300 পিক্সেল। তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করতে হবে, টোটাল হাইট কত নিয়েছি, 600 নিলে 50 পিক্সেল ওপরেরটার জন্য নিয়েছি, তাহলে পড়ে আছে কত, হ্যাঁ 550 পড়ে রয়েছে। আর এইদিকে 300 নিলে কত পড়ে থাকবে, 250, 250 পিক্সেল পড়ে থাকবে। তাহলে নিচে যতটা পড়ে আছে কত, 250 পিক্সেলের মতো, তাই না? আচ্ছা, তাহলে স্লাইডারটা নিয়ে নিই, এই সেকশনটা আমি তৈরি করি। এই সেকশনটা তৈরি কার মধ্যে করব আমরা, আমাদের এই যে মেন ডিপ, হ্যাঁ প্যারেন্ট ডিপ। আচ্ছা, এবারে তো জটিল হয়ে যাচ্ছে, আরেকটা যদি আমি ডিপ নিলাম, এখানে স্লাইড তৈরি করব, তাহলে তো বুঝতে পারবো না, তাই না? তো তার জন্য আমরা কি করব, কমেন্ট করব। তাহলে এখানে কমেন্ট করার জন্য কি আমরা ম্যানুয়ালি এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, ঠিক আছে। দিস ইজ প্যারেন্ট কন্টেন্ট ডিপ বলে লিখলাম, এখানে এন্ড লিখলাম, কিন্তু এইভাবে ম্যানুয়ালি লেখার দরকার নেই। এখানে কন্ট্রোল আর ওই যে ফরওয়ার্ড স্ল্যাশ হয় না, কোশ্চেন মার্ক থাকে, হ্যাঁ ওটাকে প্রেস করলে এরকম কমেন্ট হয়ে যাবে, আর তুমি লিখে দেবে এন্ড প্যারেন্ট, PARENT প্যারেন্ট ডিপ। এইগুলো দেখা যায় না, এগুলো শুধু আমাদের প্রোগ্রামার বা ডিজাইনারদের বুঝতে সুবিধার জন্য। হ্যাঁ অবশ্যই এইগুলো লেখা প্র্যাকটিস করবে। হ্যাঁ, তো এখানে আবার কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, দিস ইজ এটা কি লিখবো, ন্যাভ সেকশন। আচ্ছা, এটা কি স্লাইডার সেকশন, SLIDER স্লাইডার, SECTION সেকশন, ঠিক আছে। তো দেখো, লেখা কি নির্দিষ্ট লিখতে হবে সেরকম নয়, যে সম্পর্কে জিনিসটা সেই সম্পর্কে মিনিংফুল কিছু লিখবে। আচ্ছা, স্লাইডার সেকশন, তাহলে স্লাইডার সেকশন বানাই, স্টাইলে উইথ হবে, উইথ আমাদের কত, 1350 ফুল প্যারেন্টেরই। হাইট হবে আমাদের 300 পিক্সেল। এরপরে ব্যাকগ্রাউন্ড কালার হবে আমাদের, আমি ব্ল্যাক দিলাম, ব্ল্যাক। সেভ, এই দেখো হয়েছে। এবার এই জায়গায় আমি একটা ফটোকে রাখতে পারি, পূর্বের ক্লাসে ফটো নেওয়া দেখিয়েছি। তো ফটো রাখার জন্য ফটো তো আমাদের এখানে থাকতে হবে, হ্যাঁ, তো ফটো তো নেই, আমি একটা ফটোকে নিয়ে আসি,
দেখি আমাদের এখানে কোথায় ফটো আছে, ফটো 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 ডক মনস্ট্যাক, এই যে আমাদের পূর্বের যে ফোল্ডারটা ছিল এখানে ফটো ছিল না, এখান থেকে আমি এই একটা ফটোকে নিয়ে আসছি, তুমি চাইলে একাধিক ফটোকে নিয়ে আসতে পারো। আমি এই ফটোটাকে নিয়ে এসে এই জায়গায় আমি একটা ফোল্ডার বানাচ্ছি, ফোল্ডারের নাম রাখছি অ্যাসেট, ASSET। অ্যাসেটের মধ্যে কি ওয়েবসাইটের সমস্ত অ্যাসেট থাকবে, মানে ধরো লোগো ব্যবহার করছি, ফটো ব্যবহার করছি বিভিন্ন সেকশনের জন্য, সেইগুলো থাকবে, ঠিক আছে। তো এর ভেতরে ঢুকলাম, এর ভেতরে আমি আরেকটা ফোল্ডার তৈরি করছি, কন্ট্রোল শিফট এন প্রেস করে। এখানে তুমি চাইলে ম্যানুয়ালি করতে পারো, রাইট ক্লিক করে। এখানে আমি নাম দিচ্ছি ইমেজ, আমি এই নামটাই দিলাম, এবার পেস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, কাজ শেষ। দেখো আমরা এখানে ক্লিক করলাম, এই জায়গায় দেখো আমাদের অ্যাসেট ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে, তার মধ্যে ইমেজ ফোল্ডার আর তার মধ্যে এই ইমেজটা আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি এই যে স্লাইডার সেকশন, এর মধ্যে একটা ইমেজ ট্যাগ নেব না, এই যে ডিপ শুরু আর শেষ তার মধ্যেই তো থাকবে, এর মধ্যেই থাকবে, এই ব্ল্যাক সেকশনের মধ্যেই ইমেজটা থাকবে না। তো এই ডিপ শুরু শেষ এর মধ্যে আমি একটা ইমেজ আইএমজি লিখলাম, কিছু লিখলাম না, গেটার না লেস দেন দিলাম না গেটার দেন দিলাম, শুধু আইএমজি লিখলাম, লিখে ট্যাব প্রেস করলাম, দেখো সমস্ত কিছু এসে গিয়েছে, সোর্স। হ্যাঁ, এরপরে কি ফোল্ডারের নাম লিখবো, আমাদের কি ফোল্ডারের নাম, অ্যাসেট, ASS, দেখো AS লিখতেই চলে এসেছে, এন্টার প্রেস করলাম, তারপর অটোমেটিক দেখো ইমেজ এসে গিয়েছে, এন্টার প্রেস করলাম, তারপর অটোমেটিক দেখো ছবির নামও এসে গিয়েছে। তোমার এখানে একাধিক ছবি থাকলে তার লিস্ট থাকতো, সেখান থেকে তুমি সিলেক্ট করে নিতে, এন্টার প্রেস করলাম, এবার সেভ করলাম। আমার মেন হয়, আমার যতই স্যার প্রোডাকশন নেই, আমি রাত্রি ফ্রি তো না, রাত্রি বাসের ওই ঠান্ডা ওই আমার অফিস স্যার ডালহৌসিতে, ওখান থেকে হ্যাঁ বাসে ফ্রি স্যার, রাত্রে ঠান্ডাটা লেগে যাবে, মানে যতই আপনি টুপি বা মাফলার ব্যবহার করেন ঠান্ডা লাগবেই। হ্যাঁ, ঠিক। আচ্ছা, এবারে এই যে ইমেজটা, এখন এই ইমেজটার সাইজটা বাড়াতে হবে না, ইমেজটার আমরা সাইজ বাড়াবো, ইমেজটার সাইজ, তাহলে কি করবো, ইমেজের উইথ হাইট দিলে তো হয়ে যায়। আচ্ছা, এখানে আবার কি স্টাইল নেব, স্টাইল, এখানে কি উইথ কতটা হবে, 1300 পিক্সেলই মেন পুরোটাই হবে না, 1350 পিক্সেল, আর হাইট কি হবে, স্লাইডারের হাইট যা আছে তাই হবে তো, তাহলে 300 পিক্সেল স্লাইডারের হাইট, ইমেজও 300 পিক্সেল, সেম পুরোটা নিয়ে নেবে, দেখো হয়েছে। আর আমাদের এই যে স্লাইডারের যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, এটা লাগবে কি, ওটা তো শুধু বোঝার জন্য ছিল, তা কালারটাকে আমি তুলে দিলাম, কারণ আমাদের তো ইমেজ এসে গিয়েছে, তাই না। এবারে আমাদের এখানে ইমেজ, এখানে বাটন থাকবে, ক্লিক করে আমরা ইমেজ স্লাইড করতে পারি, বা ইমেজ যাওয়া আসা করবে, সেগুলো আমরা আস্তে ধীরে দেখবো জাভাস্ক্রিপ্টে, ঠিক আছে। তো এখানে জাস্ট একটা লেআউট বানাচ্ছি আমরা, হ্যাঁ। আচ্ছা, এবার আমাদের পড়ে আছে কত, সম্ভবত 250 পিক্সেলের মতো। আচ্ছা, একটু আমি বাড়িয়ে নিই, আমার মেন যে কন্টেন্ট এর যে এটাকে 700 করে দিই, 700, তাহলে আমাদের পড়ে কত থাকবে, 150 যোগ হচ্ছে তো, না 150 নয়, 600 ছিল, 700 করলাম, 100 যোগ হচ্ছে, মানে 350, 250 পিক্সেল ছিল, তাই না, তাহলে আর 100 যোগ করলাম তো, তাহলে কত হয়, 350, 350 পিক্সেলের মতো এখন পড়ে আছে, দেখো এটা একটু বাড়বে, এই দেখো বেড়েছে। আচ্ছা, এটাকে আমি চাইছি এই জায়গাটায় একটা সেকশন বানাতে, আর এই পুরোটাকে একটা সেকশন বানাতে, ঠিক আছে। আচ্ছা, আমি প্রথমে এখানে আসি, এখানে ডিজাইন করে নিই, তাহলে এটা আমাদের বেড়ে কত হয়েছে, 600 নয় 700 কিন্তু হয়েছে। এটাকে আমি একটু কেটে দিলাম, এই জায়গায় 7 লিখে দিলাম, 700 হয়েছে, এটা বোঝা যাচ্ছে তো, থাক এরকম, ঠিক আছে, 700 পিক্সেল হয়েছে, তাহলে এখানে আমাদের 350 মতো জায়গা আছে, তো 350 জায়গার মধ্যে আমরা এটাকে একটা সেকশন করতে চাইছি, এটা একটা সেকশন, আর আরেকটা সেকশন আমি এই ব্লু কালি দিয়ে করছি, এটাকে একটা সেকশন বানাতে চাইছি, এটা একটা সেকশন। তো এখানে দেখো এই সেকশনটা কতটা হবে, টোটাল কত আমার 1350 পিক্সেল, আমি এটাকে 500 পিক্সেলের মতো করলাম,
উইথ WIDTH উইথ 500 পিক্সেল করলাম। আর হাইট কত হবে? হাইট এখন পড়ে আছে কত? HEIGHT হাইট পড়ে আছে কত? 350 তো না, 250 না, 350, কারণ 100 বাড়ালাম তো। ঠিক আছে, তাহলে হাইট হচ্ছে এতটা হবে। আমি আর কোনো কন্টেন্ট বানাতে চাইছি না, এতটুকু শেষ রাখতে চাইছি। হ্যাঁ, তাহলে যা আছে সেটাই নিয়ে নেবো তো। আচ্ছা, এটার কতটা হবে? হ্যাঁ, 1350 থেকে 500 বাদ দিলে কত হচ্ছে বলো? 850 উইথ 850 পিক্সেল। আর হাইট কত? ওই হাইট 300, এই 300 না 350। হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে প্রথমে কি করব? প্রথমে একটা এর প্যারেন্ট বানাবো। এর প্যারেন্ট যে থাকবে কত? 1350 পিক্সেল আর হাইট 350 পিক্সেল, তার ভেতরে তিনটাকে ভাগ করব, তাই না? তো দেখো এখানে স্লাইডার সেকশন, এটা শেষ স্লাইডার সেকশন। আর এখানে আমরা এন্ড বলে লিখে দিই, এন্ড স্লাইডার SECTION সেকশন। আর এরপরে আমরা মেন সেকশন বানাবো। ধরো দিস ইজ মেন সেকশন বলে লিখলাম, ঠিক আছে? দিস ইজ মেন। তাহলে একটা ডিভ নেব, একটা ডিভ নিয়ে এর ক্লাস না স্টাইল উইথ কত দেব? উইথ 1350, হাইট 350 পিক্সেল। আর একটা বোঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। কালার কি দেব? ইওলো দি, YELL ইওলো দি। চাইলে কালার কোড ইউজ করতে পারি, তাড়াতাড়ি করছি তাই জন্য কালার কোড ব্যবহার করছি না। দেখো পুরো রেডি আমাদের, পুরো আমাদের রেডি। এখন আমরা যেটা করব, এর এই যে প্যারেন্টের মেন প্যারেন্টের দুটো চাইল্ড হবে। হ্যাঁ, এই যে একটা চাইল্ড 500 উইথ আর একটা চাইল্ডের 850 উইথ। তাহলে আমরা এই যে ডিভ আছে, এই ডিভকে দুটো ডিভ নিই। দেখো দুটো ডিভ তৈরি করব, আমি চাইলে কি করতে পারি? এইভাবে তৈরি করতে পারি, আবার একটা এইভাবে ডিভ তৈরি করতে পারি, তাই না? তো এইভাবে তৈরি করব না, আমরা কি করব? ডিভ লিখলাম, ইনটু দেব 2। দেখো দুটো ডিভ হয়েছে। ইনটু 5 দিলে 5টা ডিভ হবে, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো এখানে আমি এটা লিখলাম, লেফট লিখে দিলাম জাস্ট বোঝার জন্য। এটা কি? RIGHT, রাইট লিখে দিলাম। এবার আমি স্টাইল লিখবো। স্টাইল আমি লিখবো কি? উইথ কতটা হবে? WIDTH উইথ না 500। এই তো তোমার এই দেখো 500 পিক্সেল। আর হাইট হচ্ছে 350, হাইট হলো 350 পিক্সেল। আর একটা বোঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, নাহলে তো বুঝতে পারবো না। এখানে আমি আপাতত ব্ল্যাক কি দিলাম সাইটে। এবারে সেভ করলাম, এই দেখো রেডি। তাহলে আমার পড়ে আছে আরেকটা, এই প্যারেন্টের আরেকটা জায়গা পড়ে আছে, আরেকটা চাইল্ড। সেই চাইল্ডকে দেবো, সেই চাইল্ডকে আচ্ছা এখানে ক্লিক করে এটাকে হাইড করে দিলাম, তবে পুরোটা দেখতে পাচ্ছি। আর এই জায়গায় স্টাইল উইথ দেবো কত? 850 পিক্সেল আর 500 নিয়ে 1350 টোটাল। আর হাইটটা 350 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ড কালার একটা বোঝার জন্য কি দেওয়া যায়, এখান থেকে ব্লু ভায়োলেট আছে, দিয়ে দিলাম। সেভ করলে কিন্তু দেখবে এ আসেনি, বেচারা রাগ করেছে, রাগ করে একদম নিচে নেমে গিয়েছে। কারণ প্রথম যে সন্তান সেটা একটু আদরের, তো তাকে বলতেছে প্রথমে জায়গা নির্ধারণ করতে, ওর জায়গা বসে গিয়েছে। কিন্তু দ্বিতীয় যে সন্তানটা, হ্যাঁ, কিন্তু দ্বিতীয় সন্তানটা চাইল্ডটা, সে আর তাকে জায়গা বলে দেওয়া হলো যে তোমার বাবার প্যারেন্টের এই জায়গায় তুমি বসো, সে বুঝতে পারলো না যে কোথায় বসবো। তো সেই জন্য রাগ করে একদম ঘর ছেড়ে নিচে নেমে গিয়েছে, ঠিক আছে? তাহলে আমাকে বলে দিতে হবে যে
তুমি লেফটের দিকে নাও, তুমি রাইটের দিকে নাও। আচ্ছা আচ্ছা, তা না হলে রাগ করছে। তো দেখো এখানে আমি প্রথম যে লেফট, একে কি বলবো, একে বলবো লেফটে যাও। কিভাবে বলবো, ফ্লোট নামে একটা প্রপার্টি রয়েছে, FLOAT, ফ্লোট। ফ্লোট, ফ্লোটের দুটো প্রপার্টি হয়, তিনটে হয়। একটা হচ্ছে নান হয়, নান মানে তো কিছুই নয়। আর একটা হচ্ছে কি লেফট হয়, আর একটা হয় রাইট। তাহলে একে কি বলবো, লেফট বলে দেবো। হ্যাঁ, ও লেফটেই আছে, কিন্তু বলে দিলাম তুমি লেফটেই থাকো, ঠিক আছে। আর আরেকজনকে কি বলবো, ফ্লোট কি বলবো, রাইট, RIGHT। আচ্ছা, ফ্লোট রাইট দিলাম না আমি, ওই প্রথম যে চাইল্ড আছে ওকে ফ্লোট লেফট দিলাম। হ্যাঁ, ওকে ফ্লোট লেফট দিলাম, দেখি কি হয়। দেখো ফ্লোট ওকে লেফট দিতে না, এ তো বসে গেল বাম দিকে। ও আর আরেকটা যে চাইল্ড ছিল সে বুঝে গেল ও যদি বাম দিকে বসে যায় তাহলে আমাকে তো ওর পাশে বসতে হবে, ঠিক আছে, কোনো ব্যাপার নাই। দেখো বসে গিয়েছে। আগে কিন্তু ওর আগ্রহে নিচে নেমে গিয়েছিল, ঠিক আছে। ও বুঝতে পারছিল, ও ভেবেছিল সব দিয়ে দিয়েছে মনে হয়, ঠিক আছে, সব লিখে দিয়েছে। তো ওরকম নয়, নিচে নেমে গিয়েছিল। এখন এটাকে লেফট বলে দিতে এ তার পাশেই বসে গিয়েছে। কিন্তু একে বলবো কি তুমি রাইটে যাও, ঠিক আছে। রাইটে গেলে কি হবে, ওর পুরো জায়গা, পুরো কন্টেন্টটা নিয়ে নেবে। এখন দেখো ছোট ছোট হয়ে রয়েছে, এটার কত 850 ছিল না, কিন্তু ছোট হয়ে আছে। তো একে বলে দিই, হ্যাঁ একে বললাম, হ্যাঁ হলুদ না দেখারই কথা। তো একে বলে দিলাম, এখানে আবার কেটে গেল কেন, এখানে, হ্যাঁ একে বলে দিলাম লিখলাম FLOAT, ফ্লোট রাইট, RIGHT। আর রাগ করবে না, যে যা বসে যাবে। দেখো বসে গিয়েছে, কোনো সমস্যা হলো? দেখো একে ফ্লোট লেফট বলে দিয়েছি আর একে ফ্লোট রাইট বলে দিয়েছি, অটোমেটিক বসে গিয়েছে। আচ্ছা, এবার এই ফ্লোট লেফট রাইট, এই যে রাইট সেকশন আছে, এই রাইট সেকশনের আমি কিছু বানাতে চাইছি। একে আবার ভাগ করতে চাইছি। একে কি ভাগ করব, দেখো একে আমি দুই ভাগে ভাগ করব, দুই ভাগে ভাগ করব। আমি কি নেব, এই গ্রিন কালারটা নিলাম, এটা একটা ভাগ চাইছি, ঠিক আছে। আর আরেকটা ভাগ আমি কালো কালার দিয়ে দেখাই, বুঝতে সুবিধা হবে, এটা, ঠিক আছে, এটা। তো এই তাহলে এই যে রাইট সেকশনের দুটো চাইল্ড আছে, তাদেরকে আবার কিভাবে ভাগ করছি, তাদেরকে বলছি তোমাদের উইথ হবে, W হবে 850 পিক্সেল করে, 850 পিক্সেল। কিন্তু হাইট তোমাদের কি হবে, হাইট কি হবে, হাইট হচ্ছে 350, 350 এর হাফ কত, 175, 175 পিক্সেল, ঠিক আছে। এইভাবে তোমরা দুভাগে ভাগ হয়ে যাও। তো এটাকেও কপি করলাম, এখানে পেস্ট করলাম, এই দেখো, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এবারে আমি এই যে রাইট সেকশন আছে, রাইট সেকশনের রাইটটা এমনি জাস্ট বোঝার জন্য লিখেছিলাম, আমি কেটে দিলাম। কেটে দিয়ে আমি কি কটা ডিপ নেবো, দুটো DIV লিখে *2 দিলাম, *2। দেখো এবারে দেখো দুজনেরই একই জিনিস, মানে দুজনেরই একই প্রপার্টি লিখতে হবে। হ্যাঁ, তাহলে কি করব, এইভাবে আমি একটা একটা করে না লিখে একসঙ্গে লিখে দিতে পারি। কিভাবে লিখবো, কিছুই নয়, অল্টার শিফট প্রেস করবে, অল্টার চেপে শিফট প্রেস করে, অল্টার চেপে শিফট প্রেস করবে, এই দেখো হলো। তাহলে কপি হবে না, কপি হবে না, দেখো দুটো ডিবের মাঝেই আমার কার্সার ব্লিঙ্কিং করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অল্টার চেপে আর শিফট চেপে ক্লিক করবে, ক্লিক করলে পুরোটা চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, এবার আমি লিখতে পারি। এখানে যেটা হলো, আমার ডিপটা কেটে গিয়েছে, আমি পুনরায়, মানে ডিপটা সিলেক্ট হয়ে গিয়েছিল, আমি পুনরায় অল্টার, এখানে ক্লিক রাখলাম, অল্টার চেপে শিফট চেপে এখানে ক্লিক করলাম, ঠিক আছে। এই দেখো, ঠিক আছে। হ্যাঁ, স্টাইল দেখো সব দুটোইতে লিখতে পাচ্ছি। এরকম 10টা হলে 10টাতেও আমরা লিখতে পারি, ঠিক আছে। এইগুলো হচ্ছে কি, কাজের গতি বাড়ছে, ঠিক আছে। আমরা আস্তে আস্তে ওই দিকে যাচ্ছি, ডেভেলপমেন্টের দিকে, ঠিক আছে, ডেভেলপার হচ্ছি। আচ্ছা, এবারে দেখো এখানে কি লিখবো, উইথ, তাই তো। উইথ কতটা হবে, 850 পিক্সেল। হাইট কতটা হবে, 175, হাইট 175 পিক্সেল। আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার
কি দেব, দুজনকে তো আলাদা আলাদা দিতেই হবে, না হলে তো রাগারাগি মানে একই কালার হয়ে যাবে। দেখো দুটোকে এক কালার দিলাম, তাহলে কি হবে এখানে বুঝতে পারবো না, বোঝা যাচ্ছে না। আমি এখানে কালারটাকে একটু চেঞ্জ করি, কালার চেঞ্জ এখানেও করতে পারো। দেখো এখানে মাউস ওভার করলে আমাদের এরকম কালার প্রপার্টি মানে কালারের ভ্যালু দেখাচ্ছে, এইভাবে আমরা চাইলে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। ওকে, দেখো এখানে RGB তে এসেছে, RGB এসে গেছে। পূর্বে RGB আমরা সম্পর্কে পড়েছি তাই না? এই দেখো, এবার আমরা উপরের যে ডিপটা আছে, হ্যাঁ, তার মধ্যে আমি এখানে ছোট ছোট বক্স বানাতে চাইছি। বক্স এইরকম কাট থাকে না অনেক ওয়েবসাইটে, এইরকম 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 বক্স বানাতে চাইছি, ঠিক আছে। এইরকম বক্স, তাহলে ইচ বক্স, প্রতিটা বক্সের উইথ কতটা হবে? উইথ আমি 150 রাখলাম, আর হাইটও রাখলাম 150, হাইটও 150, ঠিক আছে, কারণ বর্গক্ষেত্র মতো দেখানোর জন্য। হ্যাঁ, তো 150, কিন্তু এর হাইট কতটা আছে টোটাল? 175, তার মধ্যে 150 নিলে 25 করে থাকবে। তাহলে উপরের দিকে আমি 12.5 আর এই দিকে 12.5 ছাড়তে পারি, তাহলে মাঝখানে হবে সুন্দর, তাই না? আচ্ছা, হাইট উইথ নেব, এখানে কটা ডিপ নেব? এটা টোটাল কত? টোটালটা আছে 850, তাহলে 150 করে উইথ নিলে কটা বসবে? দুটোতে 300, চারটেতে 600, তাই তো? 5টা বসবে, 5টা বসবে, আর কিছুটা জায়গা থাকবে, সেটা আমরা মার্জিন দেবো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা আমাদের এই যে ডিপ, কোন ডিপটা? প্রথম ডিপ তো এটা, এটা নিচে নামালাম। এখানে কটা ডিপ ইনটু কত দেবো? ইনটু 5, এন্টার। এবারে আমরা এই জায়গায় একটা ডিপে ক্লিক করে অল্টার চেপে এখানে শিফট চেপে আমি এইভাবে ধরে নিচের দিকে ডাক করলাম। দেখো আমার কার্সার এসে গিয়েছে। এখন স্টাইল, হ্যাঁ স্টাইল, কারণ সবার তো সমানই লিখবো না। উইথ হবে কত? 150 পিক্সেল, আর হাইট হবে কত? এখানে হাইট হবে ওই 150ই হবে। আর ব্যাকগ্রাউন্ড কালার কত হবে? ব্যাকগ্রাউন্ড কালার কত হবে না, ব্যাকগ্রাউন্ড কালার কি কালার হবে? এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্ল্যাক দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার এখানে ব্ল্যাক দিলাম, ব্ল্যাক। আর দেখো সবাই কিন্তু গায়ে গায়ে আসবে না, বুঝতে পারবে না। বুঝতে পারবে কি না? বোঝা যাবে না। তাহলে একটু মার্জিন দিয়ে দিই। মার্জিন কি দেবো? এখানে কিন্তু সব দিক দিয়ে মার্জিন দেবো না, দেবো কি? সব দিক থেকে মার্জিন চাইলে দিতে পারি, আলাদা আলাদা বোঝা যায়। তাহলে আচ্ছা মার্জিন, দেখো মার্জিন প্রপার্টি ইউজ করে চারিদিক থেকেই মার্জিন দিই আমি, ঠিক আছে। আচ্ছা মার্জিন টপ হচ্ছে আমি 6 পিক্সেল দিলাম, হ্যাঁ টপ। লেফট হচ্ছে কতটা দেবো? লেফটও আমি 6 পিক্সেলই দিলাম। এই না, এটা লেফট, এটা রাইট। আচ্ছা বটমও কত হবে? 6 পিক্সেল হবে। আর রাইটও কত, এই লেফটও কত হবে? 6 পিক্সেল। সেভ। এবারে দেখি, এই দেখো সব রাগ করে নিচে নেমে গিয়েছে। কি বলতে হবে? পাশাপাশি বসাতে হবে। তাহলে সবাইকে বলতে হবে ফ্লোট লেফট, তাই তো নাকি? ফ্লোট, এখানে আমি ফ্লোট ইউজ করছি। এখানে আমরা চাইলে ফ্লেক্স ইউজ করতে পারি, গ্রিড ইউজ করতে পারি, সেগুলো দেখবো আস্তে আস্তে। এখানে ফ্লোট ব্যবহার করছি। ফ্লোট আমি লেফট করে দিলাম, সেভ করলাম, সেভ। দেখো বসেছে সবাই, ফ্লোট লেফট, সবাই বাম দিক থেকে বসে গেছে ফ্লোর লেফট করতে। এবারে হচ্ছে আমাদের এই যে মার্জিনটা আছে, কোথায় মার্জিন গেল? এই মার্জিন উপরে থেকে 6 পিক্সেল নেমেছে, তাহলে 6 পিক্সেল নামলে আমরা আরেকটু বাড়িয়ে দিই, কারণ আমরা জানি তো 25 পিক্সেলের মতো ছাড় আছে না, তাই তো? 175 মধ্যে 150 নিয়েছি, 150 নিলে তো 25 থাকবে তো, হ্যাঁ কি না? তাহলে টপ থেকে আমি 12 দিয়ে দিই। 12 দিলাম না, প্রত্যেকটা 12। দেখো এটা 12 দিয়েছি, ঠিক আছে। 12 দিতে দেখো এ নেমে গিয়েছে। আর লেফট থেকে কত দেব? আচ্ছা লেফট থেকেও 12। এখানে আমি একটা করে না দিয়ে আমি একটা কাজ করি, আমি পুনরায়
এটাকে সিলেক্ট করে নিই, অল্টার শিফট চেপে এখানে ক্লিক করে অল্টার শিফট চেপে আমি এরকম টেনে নিলাম, হ্যাঁ তাহলে সিলেক্ট হয়ে গিয়েছে। এখন প্রতিটা কাটলাম, তার টপ থেকে আমি 12 পিক্সেল দিলাম, তাহলে রাইট থেকে একটু কম থাকুক, 7 পিক্সেল থাকুক, এইগুলো দেখে নেবে। আর বটম থেকেও 12 দিলাম, 12, আর লেফট থেকেও 7 পিক্সেল দিলাম। দেখি এখন কেমন আছে, এই দেখো মাঝখানে হয়েছে। তাহলে এখানে কিন্তু আমরা দুটো প্রপার্টি ইউজ করলাম, এই মার্জিনের চারটেকে ইউজ করলাম, তাই না? আচ্ছা, এই জায়গায় দেখো আমাদের এখানটায় যেন সমান হয়নি লেফট রাইট দিক থেকে, তাই না? একটু ক্যালকুলেশন করলেই হয়। এখানে 850 আছে, 850 এর মধ্যে 5টা আছে, 5টা হচ্ছে 150 করে, তাহলে একটু ক্যালকুলেটর ইউজ, হ্যাঁ দেখে নিই একটু ক্যালকুলেটর রিসেভ করে। তাহলে টোটাল 850, 5টার চাইল্ড 5 ইন্টু 150, তাহলে কত হচ্ছে 750। তাহলে আমার পড়ে থাকছে কত, 50 পিক্সেল, 50 পিক্সেল। এবার এই প্রতিটা যে চাইল্ড আছে তাদের কতটা করে ছাড় দিচ্ছি আমি এখানে, লেফট থেকে ছাড় দিচ্ছি কতটা, 7, 7 14 যদি হয়, 14 ইন্টু 5 আমরা করতে পারি তো ক্যালকুলেটর, 14 ইন্টু 5 কত, সরি 14 ইন্টু 5 তাহলে কত, 70। এই দিক থেকে বেশি হয়ে যাচ্ছে, বেশিটা হবে কেন? আচ্ছা এটাকে একটু ম্যানুয়ালি আমরা করে দিই, পরে আমরা ক্যালকুলেশন করে দেখব আস্তে ধীরে যখন আরো আমরা শিখবো। হ্যাঁ লেআউট বড় বড় যখন বানাবো তখন। এখানে আমি 10 করে দিই, আপাতত 10 পিক্সেলের মতো করে দিলাম, দেখি কি আসে। এখন ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা এবার এর যে রাউন্ড গুলো একটু মুভ করাতে পারি তো নাকি? এই মুভ বলছি মানে হালকা বেন্ড করাতে পারি, হ্যাঁ কার্ভ করাতে পারি। বর্ডার হাইফেন রেডিয়াস, বর্ডার RADIUS। আচ্ছা আমি বলছি বলে দিচ্ছি, একটু অপেক্ষা করো। বর্ডার রেডিয়াস 8 পিক্সেল করি, বর্ডার রেডিয়াস 8 পিক্সেল। এতটুকু বোঝা গিয়েছে তো বর্ডার রেডিয়াসটা? এখানে সেমিকোলন দেওয়া হয়নি তাই এরর দিচ্ছে, কন্ট্রোল জেড ভুল করলাম, সেমিকোলন দিলাম, সেভ করলাম, সেভ। এই দেখো ঠিক আছে এখন। আচ্ছা বলো তোমার কোন জায়গায় প্রশ্ন বলো। এই যে স্যার আপনি মার্জিন ওই মার্জিন 12 10 হলো, তারপরে যে বর্ডার রেডিয়াসটা দিলেন, আমি যদি, ও আচ্ছা, এখানে আমার 4টে প্রপার্টির মধ্যে 2টো প্রপার্টি কেটে বাদ হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারিনি কেটে গিয়েছে এখানে। তাহলে 2টো প্রপার্টি নিয়েছে, 2টো প্রপার্টি নিলে কি আসছে, 2টো প্রপার্টি নিলে আমি তো প্রথমে 4টে প্রপার্টি ইউজ করেছিলাম, আমি যখন লিখলাম তখন হচ্ছে 2টো প্রপার্টি আমার নিজের অজান্তে কেটে গিয়েছে, ঠিক আছে? আমি নিজেও বুঝতে পারি তুমি বলে, ঠিক আছে? আচ্ছা এখানে মার্জিনের 2টো ভ্যালু আছে, 2টো ভ্যালু তাহলে কি উপর নিচ কত, উপরে নিচে 12 পিক্সেল করে হচ্ছে, আর লেফট রাইট কত 10 পিক্সেল করে হচ্ছে, ঠিক আছে? তাই তো আমরা এখানেও দেখেছি, আমাদের নোটস কোথায়, এই জায়গায় দেখো বর্ডারের আমরা লেফট রাইট যেটা করতাম, আমরা যদি ধরো মার্জিন MARGIN মার্জিনটা এখানে কোথায় লিখেছিলাম তো মনে হয় নাকি, আচ্ছা আবারও লিখছি। মার্জিন প্রথম যদি 2টো ভ্যালু লিখি তাহলে 2টো ভ্যালুর মধ্যে প্রথমটা কি হচ্ছে, লেফট আর বটম, BOTTOM বটম, তারপরে ভ্যালুটা কি লেফট আর রাইট, ঠিক আছে? তাই এটাই হয়েছে সেই। তাহলে 12 পিক্সেল কি উপর থেকেও 12 পিক্সেল, নিচে থেকেও 12 পিক্সেল, আর তারপরের ভ্যালুটা কি 10 পিক্সেল, মানে ডান দিক এই বাম দিক থেকেও 10 পিক্সেল, ডান দিক থেকেও 10 পিক্সেল, ঠিক আছে? বোঝা গিয়েছে এখন? আচ্ছা ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে আমরা একটা ছোট লেআউট তৈরি করা শিখেছি। আচ্ছা এখানে দেখো তুমি ওয়েব পেজে ওই গুগলে আসবে, গুগলে এসে নিজে আমি যেমন লেআউটটা তৈরি করলাম সেরকম রেকর্ডেড ক্লাস পাচ্ছ তো, সেটা দেখে তুমি প্রথমে লেআউট বানাবে, বানানোর পরে যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, ঠিক আছে? তারপর তুমি নিজে এসে এখানে ধরো ওয়েব
লেআউট বলে লিখবে, LAYOUT লেআউট, অসংখ্য লেআউট পেয়ে যাবে। এই দেখো কত লেআউট আছে। ওয়েব লেআউট, ইমেজে ক্লিক করবে, এখানে তুমি দেখতে পাবে অনেক লেআউট, এইগুলো আস্তে ধীরে বানাবে। এই দেখো এই একটা লেআউট আছে, তাই না? হেডার, নেভিগেশন, মেনু, এগুলো পারবে তো? এই দেখো, ঠিক আছে, চেষ্টা করবে কিন্তু কমপক্ষে আমার 5টা লেআউট আমাকে তৈরি করে দেখাতে হবে নেক্সট ক্লাসের আগে, ঠিক আছে? 5টা লেআউট তৈরি করে দেখা। প্রথমে তোমার কি কাজ, এগুলো ভুলে যাও। আমি যেমনটা দেখিয়েছি লেআউট বানানো, সেই রকম চেষ্টা করো, বোঝো, 2বার করবে, 2বার করার পর বুঝবে, যদি কোনো সমস্যায় আমাকে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে, তারপর ওয়েব পেজে এসে লেআউট বানাবে, কারণ মেন কাজ আমাদের লেআউট বানানো, ঠিক আছে? এই ধরো এই যে এই পেজটা আমি যদি খুলি, দেখো এটা কি প্রথমটা লেআউট বানানো না? এই দেখো, ঠিক আছে, এগুলো কিছু না, এগুলো তো ডিপ দিয়ে বানানো, ঠিক আছে? এটাও দেখো মাঝখানে লেখা, একটা ডিপ নেওয়া হয়েছে, ডিপের মধ্যে মাঝখানে লেখা দিয়ে দেওয়া হয়েছে, তাই না? আর ব্যাকগ্রাউন্ডে একটা ছবি রয়েছে, ঠিক আছে? তো মেন কাজ হচ্ছে লেআউট বানানো, এটা তোমাকে ভালো করে শিখতে হবে। আচ্ছা, এখানে একটা বিষয়, এখানে দেখো, এখানে একটা বিষয়, এই যে কোডগুলো লিখেছে এগুলো জটিল মনে হচ্ছে না? আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখো, একটু ভুল হয়েছে। এই যে দুটো ভ্যালু না মাঝখানে লেখার কারণে এই দিকে চলে এসেছিল। এই দেখো আমাদের মার্জিনের যে দুটো ভ্যালু বলছিলাম না, আমরা তো 4টে ভ্যালু লিখেছি, দুটো ভ্যালু কেটে বেরিয়ে এসেছে। তো এইগুলো আমার আর লাগছে না, ডিলিট করে দিই। বুঝতে পারছি না তো? এই দেখো, তুমি বলছিলে যে দুটো ভ্যালু কেন, এইদিকে মাঝখানে লিখে ফেলেছি, এই বর্ডার রেডিয়াসটা ওর মাঝখানে দিয়েছিলাম, তাই জন্য লেখা কেটে গিয়েছিল। হ্যাঁ, আর যাই হোক, এখানে আমাদের লেফট রাইট, টপ বটম আর লেফট রাইট, এটাও শেখা হয়ে গেল। এই দেখো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখো আমাদের একটা বিষয় যেটা আমি বলছিলাম, এখানে দেখো অনেকটা জটিল, আমাদের HTML ফাইল জটিল হয়ে গেছে। আর এই যে এইগুলো লিখছি, তো এইগুলো কি, এইগুলোকে বলা হয় CSS মানে কি হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, ঠিক আছে? তুমি ক্যাসকেডিং স্টাইল শিট, CSS কি জিনিস তুমি গুগলে লিখতে পারো। ধরো গুগলে লিখলাম হোয়াট ইজ CSS, এন্টার প্রেস করো, এই দেখো CSS এর অনেক কিছু চলে আসবে, ঠিক আছে? CSS ফুল ফর্ম কি, ক্যাসকেডিং স্টাইল শিট, ঠিক আছে? ইউজড ফর HTML ট্যাগকে কন্ট্রোল করতে সাহায্য করে। হ্যাঁ, এ কি করেছি আমরা, এই যে ডিভ নিয়েছি, এটা তো HTML এলিমেন্ট, তাই না? ট্যাগ তো, একে কি কন্ট্রোল করছি, দেখো উইথ দিচ্ছি, হাইট দিচ্ছি, তাই না? এই যে CSS, হ্যাঁ, এই যে CSS গুলো লিখছি, এই CSS গুলো হলো কি, এইগুলো ইনলাইন CSS, ইনলাইন মানে একই লাইনে লিখছি HTML এর মধ্যে। হ্যাঁ, স্টাইল অ্যাট্রিবিউটসে আমরা চাইলে এই CSS কে আলাদা ভাবে লিখতে পারি, আলাদা জায়গায়। কোথায় লিখতে পারি? এই হেড সেকশনের মধ্যে লিখতে পারি। এটাকে বলা হয় কি, ইন্টারনাল। অর্থাৎ CSS আমরা 3 জায়গায় ব্যবহার করতে পারি। হ্যাঁ, CSS আমরা 3 জায়গায় ব্যবহার করতে পারি, একটা ইনলাইন, একটা হচ্ছে ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন যেটা করছি কি, ইনলাইন। আচ্ছা, এই ইনলাইনটা দেখছি জটিল হয়ে যাচ্ছে, কত কোড মাথায়, দেখো সব লিখতে হচ্ছে না, এটা জটিল হয়ে যাচ্ছে। এটাকে আমরা যেটা করব এখন ইন্টারনালে কনভার্ট করব, ঠিক আছে? ইন্টারনালে কনভার্ট, ইনলাইন যেটা বলছেন সেটা হচ্ছে এই HTML এর মধ্যেই লেখা হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, এর মধ্যে লিখছি। এটাকে আমি সেপারেট জায়গায় করে দিচ্ছি, যাতে আমাদের HTML ট্যাগ গুলো একটু হালকা হয়। এবং কোডটাও দেখো অনেকটা জটিল হয়ে গেছে না? তো আমি চাইছি এটা একটু হালকা হোক, তার জন্য আমরা ইন্টারনাল ইউজ করব। ইন্টারনাল ইউজ করার জন্য যে এই যে হেড সেকশন, হ্যাঁ, এই হেড সেকশন, হেড শুরু আর শেষ, এর মধ্যে তুমি কি লিখবে, স্টাইল নামে একটা ট্যাগ লিখবে, ঠিক আছে? স্টাইল ট্যাগ লিখবে, স্টাইল, এর মধ্যে সমস্ত CSS লিখবো আমরা। আচ্ছা, কি করব, দেখো এখানে আমি কনভার্ট করছি, ভালো করে বোঝো। এটা কি প্যারেন্ট? তো এটা প্যারেন্ট ডিভ, প্যারেন্ট ডিভের স্টাইল কোনটা, এইগুলো। এটাকে আমি কাট করলাম, কাট করে
এর একটা ক্লাস নেব, কি নেব, ক্লাস একটা নাম দিলাম, PARENT, প্যারেন্ট নাম দিলাম, ঠিক আছে। ক্লাসের মধ্যে কি নাম দিলাম, প্যারেন্ট। তুমি যে কোনো নাম দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার যে নামটা এখানে দেব প্যারেন্ট, সেই নামটা এখানে কল করব, মানে লিখবো। ক্লাস লিখেছি তো এখানে, ক্লাসের জন্য লিখবো কি ডট, আর ক্লাসের নাম কি দিয়েছি, প্যারেন্ট, তো PARENT প্যারেন্ট নাম দিলাম, আর কার্লি ব্র্যাকেট দিলাম, ঠিক আছে। এরপরে আমি যেটা এখানে লিখেছিলাম স্টাইলের মধ্যে, ওটা কপি করে রেখেছি, এখানে এসে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম। আর আমাদের কি স্টাইল লাগবে না, এটা লাগছে না, ঠিক আছে। সেভ করলাম, কোনো এফেক্ট আসবে না, আগের মতনই পাবে সব, ঠিক আছে। আচ্ছা, এবার এটা কি, এটা হচ্ছে ন্যাপ সেকশন, তাহলে এর একটা ক্লাস নেই, ক্লাস CLASS ক্লাস, এর নাম ন্যাপ রাখলাম। হ্যাঁ, তুমি চাইলে অন্য কিছু নাম দিতে পারো, তোমার নামও দিতে পারো, কিন্তু মিনিংফুল নাম দেবে, যাতে অন্য ডেভেলপার ডিজাইনার বুঝতে পারে যে সেই জিনিসটা কিসের জন্য, ঠিক আছে। হ্যাঁ, ন্যাপ বার নাম দিলাম, ন্যাপ বার, ঠিক আছে, বা মেনু। আচ্ছা, এই ন্যাপ বার এখানে কি করব, কল করব, তাহলে কি লিখবো, ক্লাস লিখেছি যেহেতু, তাহলে ডট ন্যাপ বার লিখবো, ডট, আর এখানে যে এই যে ন্যাপ বার আছে এটাকে কপি করে এখানে লিখলাম, তারপর কার্লি ব্র্যাকেট দিলাম। আর এই যে আমরা স্টাইলের মধ্যে এতক্ষণ যে কোড লিখেছি এটাকে কাট করলাম, আর এখানে পেস্ট করে হ্যাঁ, এখানে পেস্ট করে দিলাম, আর আমার স্টাইল লাগছে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি স্লাইডার সেকশন, স্লাইডার সেকশনের এখানে আমাদের এর একটা ক্লাস দেব, তাই তো, ক্লাস SLIDR, স্লাইডার নাম দিলাম, এখানে এসে ডট SLIDR স্লাইডার নাম দিলাম, হ্যাঁ। আর এই জায়গায় যে কোডটা লিখেছি এটাকে কাট করলাম, এখানে পেস্ট করলাম, আর এটা আমার লাগছে না, ঠিক আছে, এটা আমার লাগছে না। আচ্ছা, এরপরে যে ইমেজটা চাইলে এটাকে আমি আলাদা করতে পারি, বাট এটা রাখতেও পারি, কোনো সমস্যা নেই কিন্তু। আমি যে এখানে স্টাইলে রেখেছি সেটা কোনো সমস্যা নেই, আবার চাইলে আলাদা জায়গাও রাখতে পারি, তাই না। এটাকে আমি এইখানেই রাখলাম। হ্যাঁ, এই কোডটা তো বেশি জটিল নয়, ইজি, ছোট জিনিস, তাই এখানেই রেখে দিলাম, একে আর সেপারেট করলাম না। এরপরে আমি এখানে দিস মেন সেকশন, হ্যাঁ, তাহলে এর ক্লাসের নাম দেব কি, CLASS ক্লাস মেন নাম দিলাম, আর এটাকে কাট করে নিলাম, আর এটা আমার স্টাইলটা লাগছে না, কেটে দিলাম, এর নাম মেন দিয়েছি। তাহলে আমি উপরে এসে এখানে ডট MAIN মেন, ভুল লিখলে হবে না, ওখানে যে নাম দেবো এখানে সেই নাম দিতে হবে, পেস্ট করে দিলাম। নেক্সট নেক্সট নেক্সট, এটা কি, এটা হচ্ছে লেফট, তাহলে এর নাম কি, লেফট দিই, ক্লাস মনে করো লেফট সেকশন দেব, কি দেব, লেফট সেকশন, LEFT লেফট, স্পেস দিয়ে সেকশন এইভাবে লিখলে হবে না কিন্তু, হ্যাঁ, এইভাবে দিলে দুটো নাম হয়ে যাচ্ছে, একটা নাম এটা নাম, ঠিক আছে। তো দুটো নাম, তাহলে কি করতে পারি, আমি হাইফেন দিতে পারি, ঠিক আছে। আর এই জায়গা থেকে এটাকে স্টাইলের লেখাটা কাট করলাম, কাট করে এই যে লেফট সেকশন আছে এখানে ডট দিয়ে লেফট সেকশন, ডট LEFT লেফট, SECTION সেকশন, আর পেস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর এটা কি, এটা রাইট সেকশন, তাই না। তো এখানে আমি একইভাবে ক্লাস RIGHT রাইট, SECTION সেকশন, রাইট সেকশন, এটাকে না, এটাকে কপি করার দরকার নেই, এত ছোট জিনিস লিখে দিয়ে দেবো, কিন্তু এটা তো আমাদের লিখতে পারবো না, এটাকে কাট করে নিই, কাট। আর এটাও আমার লাগছে না, এই দুটো স্টাইল লাগছে না। আর আমি উপরে এসে স্টাইলের মধ্যেই ডট কি, রাইট RIGHT রাইট, SECTION সেকশন, ঠিক আছে, পেস্ট করে দিলাম, হ্যাঁ, রাইট সেকশন। আর এটা কি, এটার নাম কি আছে, এটা বক্স, তাই তো, এটার নাম আমি কন্টেন্ট বক্স দিলাম, বক্স কন্টেনার দিলাম, ক্লাস বক্স
-CONTAINER কন্টেনার। তুমি তোমার মতো নাম দিতে পারো, মিনিংফুল নাম দেবে। আচ্ছা, বক্স কন্টেনার, এটাকে আমি কপি করলাম, উপরে এসে যাতে ভুল না হয় কপি করে নিলাম। ডট কন্টেনার, বক্স কন্টেনার, পেস্ট নয়, কার্লি ব্র্যাকেট দিলাম। এবার এইটাকে কি করব, এখান থেকে আমাদের কাট করলাম, আর এটা তো আমার লাগছে না, ডিলিট করে দিলাম। এবার এই জায়গায় পেস্ট করে দিলাম। হ্যাঁ, আর এখানে দেখো এই যে বক্স বানানো হয়েছে, তো এটা আমাদের 4টে বা 5টা যে বক্স বানিয়েছি তার তো সমস্ত ডিজাইনটা একই কোড। তাহলে আমরা যেটা করতে পারি, তাহলে এটাকে আমি কাট করে নেব, ঠিক আছে, কাট করে নিলাম পুরোটা। হ্যাঁ, পুরোটা আমার স্টাইলগুলো কাট করে নিলাম। এর নাম কি রাখলাম, ক্লাস বক্স, ঠিক আছে, বক্স। এবারে আমি উপরে এতে আসলাম, ডট বক্স নাম দিলাম, ঠিক আছে, বক্স। এবারে দেখো এই যে বক্স ক্লাস দিয়েছি, হ্যাঁ, আমি এগুলো সব কেটে দিচ্ছি, আর আমার লাগছে না, কারণ একই জিনিস। আমি এখানে এটাকে ধরলাম, এটাকে ধরলাম, ধরে এইভাবে ডিলিট করতে থাকছি, স্টাইল কত ডিলিট করে দিলাম, তাই না? হ্যাঁ, এবার এখানে কি ক্লাস সবার নাম বক্স বলে দিলাম, তাহলে উপরে যে এফেক্ট দিয়েছি, এই যে উপরে এফেক্ট, তাহলে সবার নামে চলে আসবে তো, একই নাম তো। এই দেখো, কোনো এফেক্ট আছে না, আর সহজ সরল হলো কোড। ছোট হলো, যদি একটু ভুল হয়ে যায় তাহলে কি আর ওইটা ঘেটে যাবে না? হ্যাঁ, ওটা ঘেটে যাবে। আপনি যেগুলো লিখছিলেন চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। না, নিজে আস্তে আস্তে প্র্যাকটিস করবে, ঠিক আছে, আস্তে আস্তে প্র্যাকটিস করবে, যতক্ষণ না এই জিনিসটা বুঝবে। যেখানে আটকাবে আমাকে বলবে, এই জিনিসটা বোঝার পরে আমরা নেক্সট মুভ করব, ঠিক আছে। আর এইগুলো তেমন একটা জটিল নয়, তুমি রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে। এইগুলো হচ্ছে কি ক্লাসের নাম, এইগুলো কি ক্লাসের নাম। আমরা যেটা স্টাইল দিয়ে লিখেছি, এই যে স্টাইল দিয়ে লিখতাম, সেটাকে কি নাম দিয়ে আলাদা জায়গায় রাখছি, তাহলে আমাদের কি HTML ফাইলটা হালকা হয়ে যাচ্ছে, আর কিছু নয়। এইটাকেও আমি আলাদা জায়গায় রাখতে পারি, তাই না, কিন্তু আর রাখলাম না, জাস্ট তোমাকে বোঝানোর উদ্দেশ্য ছিল। তো দেখো, তুমি যদি এটা না করতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা আস্তে আস্তে এটা জানবো। বুঝতে পেরেছো কি বলেছি? এটা এখন যদি নাও করতে পারো, চেষ্টা করবে, না করতে পারলে কোনো সমস্যা নেই। যেমন তোমাকে স্টাইলে দেখিয়েছি, তেমন তুমি স্টাইলে করো, ঠিক আছে। ধীরে ধীরে বুঝতে পারবে, শিখতে পারবে, একসঙ্গে পারবে না। জাস্ট তোমাকে আমি দেখিয়ে রাখলাম যে আমরা নেক্সট ক্লাস থেকে এই রকম ভাবে কাজ করব, তখন তুমি আরো ভালো বুঝতে পারবে। এটা তৈরি করে পরে এই নামটা দিয়ে করতে সেই কল করা। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাস থেকে আর ওই স্টাইলের মধ্যে তেমন একটা লিখবো না, আমরা এই ডিভ নেব বা পি ট্যাগ নিলাম। ধরো মনে করো একটা পি ট্যাগ নেব, কোথায় নেব আমরা একটা পি ট্যাগ নেব, মনে করো এই জায়গায় একটা পি ট্যাগ নিলাম। হ্যাঁ, এর কালারটা কি আছে, আচ্ছা যাই থাকুক, আমি একটা পি ট্যাগ আপাতত নিই, এই ডিভের মধ্যে পি ট্যাগ নিলাম। হ্যাঁ, লিখলাম ওয়েলকাম, ঠিক আছে, সেভ করলাম। আর এখানে যদি এসে দেখি, এখানে কোথায়, এই নিচে চলে এসেছে, নিচে। এখানে তো লিখলে হবে না, কোথায় আমি লিখলাম ভুল করে অন্য জায়গায় লিখে ফেলেছি। আমাকে কোথায় লিখতে হবে, এই ডিভের মধ্যে, তাই না, এই ডিভের মধ্যে আমি এখানে লিখলাম সেভ। আর এই জায়গায় আসলাম, দেখো এখানে ওয়েলকাম এসেছে। হ্যাঁ, এবার মনে করো এটাকে একটু বড় করব, ঠিক আছে, বড় করব, সেক্ষেত্রে বা কালার করব, হোয়াইট কালার করব। তা সেক্ষেত্রে কি করব, আমরা লিখতাম কি, এখানে স্টাইল লিখতাম না। হ্যাঁ, আমরা একটু বড় হয়েছি তো, সে বড় হওয়ার কারণে এখানে আর লিখবো না, এর একটা ক্লাস দেব, সি ক্লাস। হ্যাঁ, ক্লাসের নাম কি দিলাম, প্যারাগ্রাফ, PAR এর নাম দিলাম। তুমি যে কোনো নাম দিতে পারো, এটাকে কপি করে নিলাম। এবার উপরে আমি স্টাইলের মধ্যে আসলাম, ডট PAR যে ক্লাসের নামটা দিয়েছি। এবার আমি এখানে কালার, মানে যার যা লিখতাম ওখানে
এখানে লিখে দিলাম এই জিনিস। এবার বুঝতে পেরেছো? যেটা স্টাইলে লিখতাম ছোটবেলায় সেটা এখন স্টাইলে না লিখে আমরা আলাদা জায়গায় লিখবো। এর ফলে HTML কোড এক জায়গায় থাকলো, CSS কোড আলাদা এক জায়গায় থাকলো, ঠিক আছে? আর যদি এটা না বুঝতে পারো কোনো সমস্যা নেই, আমরা আরো দেখবো, বুঝবো, এই নিয়েই তো কাজ করব, ঠিক আছে? তবে স্টাইল দিয়ে যেমন করিয়েছি তেমনই করবে যদি না বুঝতে পারো।